গত ক্লাসে আমরা কিন্তু না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছি, এবং ওই ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় আমরা ক্যাম্পেইনের নাম দিয়েছি, তারপরে যে অ্যাকর্ডিং টু ওই যে এই স্ট্রাকচার, সবার উপরে বিজনেস ম্যানেজার সত্য, তারপরে অ্যাড অ্যাকাউন্ট সত্য, তারপরে ক্যাম্পেইন, তারপরে অ্যাড সেট, তারপরে অ্যাড, এই যে বিষয়গুলো। এবং ওই অ্যাড গুলো করতে যে আমরা দেখেছি কি জানেন, আমাদের বাজেট দিতে হয়, লাইফ টাইম বাজেট আছে, তারপরে ডেইলি বাজেট আছে, তারপরে হচ্ছে যে আমাদের কাস্টম বাজেট অপটিমাইজেশন আছে, পিক্সেল আছে, তারপরে হচ্ছে যে আমাদের বিডিং আছে, তারপরে হচ্ছে যে আমরা কি যেন অ্যাডের বিভিন্ন প্রকার আছে, সিঙ্গেল অ্যাড, সিঙ্গেল ভিডিও, ক্যারোজাল অ্যাড, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, তারপরে হচ্ছে যে আর কি ছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের চোখে পড়েছে না? জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের এই প্রত্যেকটা জিনিস আমরা এখন হচ্ছে যে আজকে, গতদিন আমরা না বুঝে বুঝে করেছি, আজকে মোটামুটি আমরা বুঝে বুঝে করা শুরু করব, এবং প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালোভাবে পড়বো। একটা সেকেন্ড বস, হ্যাঁ দাঁড়ান। আমরা প্রত্যেকটা জিনিস আমাদেরকে এখন বুঝতে হবে কেন। যেমন ধর আমি যদি একটা সিম্পল প্রশ্ন করি, ভাই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন কেন করবো? সিম্পল যদি একটা প্রশ্ন করি, কেন ভাই এত বিডিং নিয়ে মাথা ব্যথা? সিম্পল যদি একটা প্রশ্ন করি যে ভাই কেন ডেলি বাজেট না দিয়ে লাইফ টাইম বাজেট দিব, লাইফ টাইম বাজেট না দিয়ে ডেলি বাজেট দিব, কখন কোনটা ব্যবহার করা উচিত, এই বিষয়গুলো যদি জানা যায়, তাহলে হচ্ছে যে আপনি ক্যাম্পেইন থেকে একটা বেস্ট রেজাল্ট বের করে আনতে পারবেন। আর আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, মানে কতদিন যেটা আমরা করেছি আর এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ক্যাম্পেইন শেষ, কোর্স শেষ, তাহলে কিন্তু বস ওই খেলাগুলো হবে না। আমি জানি হয়তো প্রিভিয়াস অনেকেরই একটু বিরক্ত লাগতেও পারে, কারণ হচ্ছে যে ফেসবুক মার্কেটার বাংলাদেশে 16 কোটি, তো যে কারণে হচ্ছে আরে ভাই এগুলো তো জানি, ঠিক আছে, আসলে জানে না। এই যে এখন একটা লোক কল দিচ্ছে, এরকম একটা ব্যাপারে, যাই হোক, ফরগেট ইট। ওকে, আমরা ধরেন আমি এই অ্যাড গ্রুপে এখন আছি। এখন আমরা যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, আমরা কিন্তু হচ্ছে কি করবো এখন জানেন, যারা গুগলের আছে তারা বুঝতেছেনি যে আমি হচ্ছে এক এক করে আগাতে থাকি, যেখানে যেটা আমাদের লাগবে সেটা নিয়ে আমরা কথা বলি। তো গতদিন আমরা না বুঝে ক্যাম্পেইন করেছিলাম, এখন আমরা বুঝে ক্যাম্পেইন করব। প্রথম জিনিসটা হলো, খুব খেয়াল করে দেখেন, যে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভটা সিলেক্ট করতে হয়। এখন অবজেক্টিভ সিলেক্ট করবেন, এর কি মূল মন্ত্র আছে? ফেসবুক দেখেন তাদের অ্যানালাইসিস থেকে, বা এটা হচ্ছে রিসার্চের ফল, যে এখানে দেখেন 3টা স্টেজ দিয়ে দিয়েছে: অ্যাওয়ারনেস, কনসিডারেশন এন্ড কনভার্সন। এই অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন ফেসবুক কিন্তু আন্দাজে দেয় নাই। এটা কিন্তু হচ্ছে যে আমরা ওই বইটা ভুলে গেছি আর কি, একটা বই আছে আর কি, ওখান থেকে মানুষের সাইকোলজির উপর পড়াশোনা থেকে এইটা আসছে, যে একটা ব্র্যান্ড যখন শুরু হয়, অথবা একটা ব্র্যান্ড যখন প্রাপ্তবয়স্ক হয় বা যৌবন কৈশোরে যায়, এরপরে একটা ব্র্যান্ড কিন্তু তার যৌবনে ধরে রাখতে হয়। এর জন্য কি খাওয়াইতে হয় একটা ব্র্যান্ডকে? মানুষের যৌবন ধরে রাখতে হইলে খাওয়াইতে হয় 3 ফল। এক জায়গা থেকে শুনছিলাম, তাই বললাম, আপনারা খাইতেও পারেন নাও পারেন। একটা ব্র্যান্ডেরও যৌবন, বৃদ্ধ হয়ে গেলে তো আর খেলা হবে না, একটা ব্র্যান্ডেরও যৌবন ধরে রাখতে হয়। এই যৌবন ধরে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডিং ক্যাম্পেইন, যেটা আমরা বলি অ্যাওয়ারনেস, এরপরে হচ্ছে কনসিডারেশন, কনভার্সন। যেমন এই জিনিসটা কিভাবে আসছে দেখেন, যে আমি একটা উদাহরণ দিই, মানে দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি ফানেল। হ্যাঁ, কিরকম, যে আমি হচ্ছে এভাবে উদাহরণ দিই, অনেকে জানেন, আমাকে অনেক ভিডিও দেখেছেন, অনেকে জানেন না এরকম। যেমন ধরেন আপনি একটা বিয়ে বাড়িতে গিয়েছেন, তো বিয়ে বাড়িতে গেলে তো আসলে আমরা হিন্দি সিনেমা দেখে দেখে বড় হচ্ছে এখন, এবং ফেসবুকীয় সভ্যতার মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। তো বিয়ে বাড়িতে গেলে নাচা গানা সবকিছুই হয়। হঠাৎ একটি মেয়ের সাথে, একটা মেয়ের আপনার ভালো লেগে গেল, আপনি কি তাকে দৌড়ে গিয়ে কিস করতে পারবেন? পারবেন না। সে আপনাকে একটা থাপ্পড় লাগাবে, অথবা অথবা আশেপাশের লোকজন আপনাকে একদম সাইজ করে দিবে। তো তখন আপনাকে কি করতে হবে? তখন দেখা যাচ্ছে আপনার একটা মেয়ের ভালো লাগতেই পারে, বিয়ে বাড়িতে যে এই সভ্যতা এটা হয়, বিয়ে বাড়ি থেকে আসলে প্রেম ভালোবাসা এখন বেশি হয়, তাই না? তো এই যে ভালো লাগলো,
এই ভালো লাগার সাথে সাথে কিন্তু আপনি দৌড়ে যেয়ে কিস করতে পারেন না বা তাকে বিয়ে করতে পারবেন না ওই দিনই। আপনার হচ্ছে যে আলটিমেট গোল হলো তাকে একটা কিস করা, একটু স্ল্যাং হতে পারে, ডোন্ট টেক ইট আদার ওয়ে, জাস্ট ইয়া। আর যারা বিপরীত লিঙ্গের আছে তারা অপোজিটটা ভেবে জিনিসটা কল্পনা করে। ওকে, তো ধরুন একটা মেয়ের ভালো লাগলো, আমি কিস করতে চাই, আলটিমেট গোল আমার, কিন্তু এটা আমি পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে আপনার তাকে ইমপ্রেস করতে হবে। হয়তো তার সাথে যে পরিচিত হইলেন, আপনি কি করেন, সে কি করে, কথাবার্তা বললেন, এরপরে আপনার যে ভালো গুণাগুণ গুলো আছে সেগুলো বলতে থাকলেন, সেও অনেক কথা বলবে। এরকম করতে করতে একদিন তাকে কফি খাওয়ার দাওয়াত দিলেন। কফি খাওয়ার দাওয়াত দেওয়ার পরে আরেকদিন হয়তো কোন একটা রেস্টুরেন্টে বসলেন, অথবা দুইজন যদি স্টুডেন্ট হন, অথবা দুইজন যদি অফিসে জব করেন, পাশাপাশি অফিস, ঠিক আছে একটু আসেন আমরা একসাথে লাঞ্চ করি। এরকম করতে 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 এক সময় হয়তো আপনি প্রপোজাল দিয়ে ফেললেন, চলো আমরা একটু আউটডোরে যাই। তো আউটডোরে গেলেন এবং আলটিমেটলি তার সাথে আপনি একটা ডেট করলেন এবং তাকে ফাইনালি আপনি কিস করে ফেললেন। একটা 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 ব্র্যান্ডের, একটা বিজনেসের আপনার প্রোডাক্ট থাকতে পারে বা সার্ভিস থাকতে পারে। প্রথম অবস্থায় যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাডভার্টাইজিং আপনি করেন, প্রথম অবস্থায় কোনো বায়ার বা কোনো পটেনশিয়াল কাস্টমার তারা আপনাকে কেয়ার করে না। অনুরূপ ভাবে তখন যেমন আপনার কেয়ার করে নাই, তখন কি করতে হয়? একটা ব্র্যান্ডেরও এরকম অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হয়। আমি কে, আমি কি করি, জাস্ট দ্যাটস ইট, এতটুকু। তো এরকম করতে করতে এক সময় ধরেন যে আমি যদি মানে টোটাল সিনারিওটা যদি এভাবে চিন্তা করি, ধরেন যে ফেসবুকের ক্যাম্পেইন হলো ওই বিয়ে বাড়ির প্রোগ্রাম। এরপরে তাকে আপনি যে বিভিন্ন সময় ইমপ্রেস করলেন, দ্যাট ইজ কল্ড ফেসবুকের অ্যাড। এবং আলটিমেটলি তাকে আপনি কিস করলেন, দ্যাট ইজ কল্ড ইওর সেল, একটা সার্টেন টাইম পরে। বুঝতে পারছেন? এবং যদি আপনি খুব ভালো কিস করতে পারেন তাহলে হয়তো আপনি রেগুলারই কিস করবেন, দ্যাট ইজ ইওর লয়াল কাস্টমার। আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে, এখন সে বারবারই আপনার কাছ থেকে কেনে, মানে রেগুলারই আপনাকে কিস করতে দেয়। এরপরে যদি আরো কিছুদিন যাওয়ার পরে হ্যাঁ আপনার উপর একটা বিশ্বাসযোগ্যতা, একটা আস্থা তৈরি হয়েছে, আপনাকে লাইফ পার্টনার করা যায়। এই যে ব্যাপারটা, এই লাইফ পার্টনার করার আগে আরো বেশ কিছু কাজ হয়, যেটা হলো যে ওই মেয়েটাই হয়তো তার আশেপাশের ফ্রেন্ডস ফ্যামিলি বলতে থাকে, ওই ছেলেটা না খুব ভালো, ওর হাসিটা না খুব ভালো লাগে, ওর চোখটা না একদম সাকলাইন ভাইয়ের মতো। সাকলাইন মুস্তাক ক্রিকেটারের কথা বলতেছি আর কি। যাই হোক, এই যে ব্যাপারটা, এই যে হয়, এগুলোকে বলে হচ্ছে ব্র্যান্ড অ্যাডভোকেসি বা ওয়ার্ড অফ মাউথ। এই যে ব্যাপারগুলো এইভাবে করতে করতে আলটিমেটলি আপনি তাকে বিয়ে করেন, দ্যাট ইজ ইওর ব্র্যান্ড লয়্যালটি বা এরকম একটা ব্যাপার। ঠিক এরকম একটা ধারণা থেকেই এই ক্যাম্পেইনের অবজেক্টিভ গুলো তৈরি হয়েছে। অ্যাওয়ারনেস ফার্স্টে, ভাই তুমি কে, তুমি কি করো। পরেরটা হচ্ছে কনসিডারেশন, যে ভাই আমি আমার এই প্রোডাক্ট, আমি সবসময় উদাহরণ দিই যে তিব্বত কদুর তেল। তিব্বত কদুর তেল এটা একটা নারকেলের তেল, আর কিচ্ছু না। কিন্তু যখন আমি একটা মানে এই যে অ্যাওয়ারনেস স্টেজে যাদেরকে আমি একটা দেখাই, এদেরকে আমরা বলি হচ্ছে যে কোল্ড কাস্টমার, দে ডোন্ট কেয়ার, মানে দেখছে ভালো লাগলে দেখতেও পারে নাও পারে। এবং মানুষের যে কনসেন্ট্রেশন যে ইয়াটা আর কি, স্প্যান এখন 6 সেকেন্ড বা 8 সেকেন্ড, এর মধ্যে আসলে মানুষের মনে করে না। পরের স্টেজে যে যখন আমরা বেনিফিট বলি, যে তিব্বত কদুর তেল তুমি যখন মাথায় নেবে তখন তোমার রাতে ঘুম ভালো হবে, এই যে বেনিফিট আমরা যখন বলি, তখন সে এই কনসিডারেশনে আমরা বলি যে ভাই তুমি আমার যে বেনিফিটটা আছে, তুমি হচ্ছে আমার ওয়েবসাইটে বা আমার মোবাইল অ্যাপে আসো তুমি এবং এক্সপ্লোর করে দেখো আর কি আছে। এবং এটাকে আমরা আবার বলি মিডিল অফ দা ফানেলও বলতে পারি। ফার্স্টটাকে অ্যাওয়ারনেস স্টেজটাকে আমরা বলি টপ অফ দা ফানেল, একদম উপরের দিকে। এখানে যে কাস্টমার বা যাদেরকে আমরা অ্যাড দেখাই, যে অডিয়েন্স গুলোকে ক্রিয়েট করি, এটা ওয়ান কাইন্ড অফ ফাঁকা মাঠে গুলি ছোড়া হয়। ওইখান থেকে যারা আসে কোল্ড কাস্টমার, একদম ঠান্ডা মানুষ, তাদেরকে এসে আমরা এই কনসিডারেশন স্টেজে ওয়ার্ম করি। কিরকম? যেটাকে এই ওয়ার্ম স্টেজ বা এটাকে আপনি মিডল অফ দা ফানেলও বলতে পারেন। এইখানে হচ্ছে যে আমরা বলি যে ভাই তিব্বত কদুর তেল নেবে, রাতে ঘুম ভালো হবে। অথবা তোমার বউ খুব রাগী, কোনো সমস্যা নেই, তিব্বত কদুর তেল দাও, দেখবে যে তোমার সংসারে শান্তি ফিরে আসবে। জাস্ট বেনিফিট বলা, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, কথাটা বলতে পারবেন না, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। তাহলে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন
আপনার বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য, তখন আপনি এই জিনিসগুলো মাথায় রাখলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টের জন্য কি এর বেনিফিট, কি ভ্যালু অ্যাড করতেছে আমার কাস্টমারের জন্য, এরকম আর কি। এই স্টেজে এসে তখন আমরা বলি যে ভাই আমার আরো কি কি ফিচার আছে, এইটা নিলে তোমার কি প্রবলেমটা সলভ হচ্ছে। এছাড়া এই স্টেজে এসে কোনো টেস্টমোনিয়াল বলা, অমুক কাস্টমার ইউজ করতেছে সে এই বেনিফিটেড হয়েছে, এই ধরনের বিষয়গুলো দিয়ে কন্টেন্ট তৈরি করতে হয় এবং বলতে হয় যে ভাই তুমি এক্সপ্লোর করো, আমার ওয়েবসাইটে আসো, আমার দেখো আর কি বেনিফিট আছে। এই মিডল অফ দ্য ফানেল স্টেজে ক্লায়েন্ট শুধুমাত্র আপনার এটাই দেখে না, তার এই প্রয়োজনটা আছে, সে আরো 5টা কোম্পানির কি করে, আরো 5টা কোম্পানির হচ্ছে যে এরকম আরো 5টা কোম্পানির অ্যাডও তো দেখতেছে, সে সবার এই মানে রিসার্চ স্টেজ, এবং এই স্টেজে সে আরো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছেও শেয়ার করে। ওই যে ওই মেয়েটার মতো, ছেলেটা খুব ভালো, ওর চোখ দুটো অনেক সুন্দর লাগে, এই যে ব্যাপারটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে শেয়ার করে। তখন ওই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এই আমি একটা যেমন একটা মোবাইল কিনবো দোস্ত, কোনটা কিনলে ভালো হয় বলতো, আইফোন কিনবো নাকি হচ্ছে যে স্যামসাং এর জন্য বর্তমান যেটা আসছে সেটা কিনবো, এই যে ব্যাপার হুয়াইয়ের P30 Pro নাকি এরপরে কোনটা আসছে জানি না আর কি, এই যে জিনিসগুলো আসছে আর কি, কোনটা কিনবো। সো এই সময় হচ্ছে ফ্রেন্ডস আশেপাশে থেকে প্রভাবিত হয় এবং সে আস্তে আস্তে ডিসিশন নিতে থাকে। আর এই যে সে ওয়ার্ম হলো, এই যে সে ওয়ার্ম হলো, মানে কোল্ড থেকে ওয়ার্ম হলো, এইবার এই জিনিসটা দেওয়ার পরে এই যে বেনিফিট, এই যে তারপরে হচ্ছে যে টেস্টিমোনিয়াল, তারপরে তার কি প্রবলেম সলভ করতেছে এরকম আইডেন্টিফাই, সে আপনার প্রোডাক্টে সে রিসার্চ করলো, আস্তে আস্তে সে হট হয়ে ওঠে। খারাপ ভাবে নিয়ে, এই যে সে হট হয়ে উঠলো, এই হট হয়ে ওঠার পরে এই মানুষগুলো এখন হচ্ছে একদম রেডি টু বাই, এই অডিয়েন্স গুলো একদম রেডি টু বাই। এদেরকে এরা অলরেডি রিসার্চ শেষ, আশেপাশের সারাউন্ডিংস এর ফ্রেন্ডস ফ্যামিলি বাবা মা ছোট ভাই বোন যাদের কাছে তাদের কাছে জানাশোনা শেষ, সে ফুললি ডিসিশন নিয়ে ফেলছে আমি কিনে ফেলবো। এখন এরপরের স্টেজে সেই কনভার্সন স্টেজে এসে তখন হচ্ছে যে এই অডিয়েন্স গুলোকে মানে কোল্ড থেকে ওয়ার্মে নিয়ে আসলেন, ওয়ার্মের ওই অডিয়েন্স গুলো হয়ে গেল যখন হট, তখন কনভার্সন স্টেজে এসে তাদেরকে বলতে হয় যে ভাই তুমি এই প্রোডাক্টটা নাও, এর এই বেনিফিট আছে, সাথে তুমি একটি কি পাচ্ছ, গরিলা গ্লাস ফ্রি, একটা ইয়ারফোন মানে এটা কি ইয়ারবাড ফ্রি, এই যে ব্যাপারগুলো, অথবা তোমার 10% ডিসকাউন্ট, এই বিষয়গুলো বললে তখন সে নিয়ে নেয়। দ্যাট ইজ দ্য ক্যাম্পেইন অবজেক্টিভ অর সেলস ফানেল। সেলস ফানেলই মূলত, এটা সেলস ফানেলই, ওখান থেকেই নিয়ে আসা এরকম আর কি। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই শুধু নতুন কোম্পানিকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন না, সারা জীবনই তো ওই যে কোকা কোলা তারপর হচ্ছে লাক্স, এরা তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করে, এটাকে খুব বলে নাকি ওই ঈদের সময় টময় বললে বলে যে ভাই কোকা কোলা 1 বোতল কিনলে এইটা ফ্রি, অথবা কোকা কোলা 2টার সাথে 5 টাকা অফ, এই জিনিসগুলো জাস্ট বলে, কারণ ওই সময় হচ্ছে যে তারা জানে যে মোটামুটি এটা সেল হবেই। তো আরো কম্পিটিটর আছে, জাস্ট একটা ধাক্কা দিয়ে দেয়, আরে ভাই এখানে 10 টাকা বাঁচতেছে, কারণ ঈদের সময় এমনি জামা কাপড় এটা সেটা পরিবার পরিজনের দিতে দেয়, এখানে 5 টাকা বাঁচলে অনেক কিছু, জাস্ট এরকম একটা ধাক্কা দিয়ে দেয়। এগুলো কিন্তু রিসার্চের ফল, তাই না? একটু ধাক্কা দিয়ে দেয়, আদারওয়াইজ কিন্তু সারা বছর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করা মানে হলো, এবং এই ফানেলিং করা বা এই মানে ফানেল করা মানেই হলো এই ক্যাম্পেইন গুলোকে বলা হচ্ছে এভারগ্রিন ক্যাম্পেইন। সারা বছর আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলবে, সারা বছর আপনার কনসিডারেশন মিডল অফ দ্য ফানেল ক্যাম্পেইন চলবে, সারা বছর আপনার কনসিডারেশন স্টেজের মানে ক্যাম্পেইন চলবে সারা বছর ধরে, এবং সব সময় সেল আসতে থাকবে, সব সময় সেল জেনারেট হবে, সব সময় সেল জেনারেট হবে, এইরকম হলো ব্যাপার। তো এখান থেকে দেখেন খুব খেয়াল করে, যদি আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ আছে এবং কনসিডারেশন দেখেন, ভিডিও ভিউ দেখেন, এখানে কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তুমি কে তুমি কি করো, নাথিং এলস। এখানে তোমার কালার থিম, তোমার লোগো, তুমি কে কি করো এরকম একটা কপি, আর তোমার ব্র্যান্ডের লোগোটা, ব্র্যান্ডের কালার থিম ফন্ট, এই বিষয়গুলো বেশি তুলে ধরতে হয়। দেখেন কনসিডারেশনের জন্য যেখানে আরেকটু ধাক্কা দেওয়া হচ্ছে, ভাই তুই আমার ওয়েবসাইটে আয়, এসে একটু দেখ না ভাই ট্রাফিক, আসো তো আমি ট্রাফিক চাচ্ছি ভাই আয়, এসে একটু দেখ আমার কি কি বেনিফিট আছে, আরো যে মানুষ ব্যবহার করতেছে সেগুলো দেখো, এই প্রবলেম তোমার সলভ হবে। অ্যাপ ইনস্টল করতে বলছে, একটা 100 প্রত্যেকটা জায়গায় দেখেন অ্যাকশন নিতে হয়, মেসেজ কর, লিডে মানে ইয়া বাটনে ক্লিক করে নাম ফোন নাম্বার দে, ভিডিও দেখ, অ্যাপ ইনস্টল কর, এঙ্গেজমেন্ট মানে হয় লাইক দে নাই কমেন্ট দে নাই শেয়ার দে, ট্রাফিক। এখানে কি তা বলেছে? বলে না, কিন্তু জাস্ট দেখে যাও ব্র্যান্ড অ্যাওয়ারনেস কতবার দেখলো, দেখে যাও আমার ব্র্যান্ডটা সম্পর্কে দেখে যাও, তুমি কোল্ড কাস্টমার, তুমি আমাকে কেয়ার করো না এখন। এর পরবর্তীতে দেখেন কন্টেন্টের ইয়াটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে,
যে এখানে আমি কি করি এখন, আমি হচ্ছে যে আমার ওই যে টেস্টমোনিয়াল একটা প্রবলেমকে আইডেন্টিফাই করে কথা বলা, তারপরে হচ্ছে যে কি এইটা তোমার কি ভ্যালু অ্যাড করতেছে, বেনিফিট গুলো তুলে ধরা, ফিচার গুলো তুলে ধরা, তাহলে এটা ধাক্কা লাগবে, যাই একটু দেখে আসি আর কি কি আছে। কারণ এই স্টেজটাতে মানুষ সবাই রিসার্চ স্টেজে আরো 5টা ব্র্যান্ডের দেখতেছে, দেন এসে কনভার্সন ডিরেক্ট, তখন একদম হট, ওর কাছে যা দিব সেটাই সেল হবে। এই ছিল মোটামুটি এই ক্যাম্পেইন অবজেক্টিভের ব্যাপার সেবার। এখন আপনি বলতে পারেন ভাই কখন এই যে এইটার ক্ষেত্রে, যেমন আমার অ্যাপ নেই, আমি কি এটা চালাতে পারবো? সো এখানে আপনার বিজনেসের ধরন ওয়াইজ এদিক সেদিক হতে পারে। লিড জেনারেশন ক্যাম্পেইন আপনি একটা ই কমার্স কোম্পানি চালাবেন, কিন্তু একটা বিটুবি কোম্পানি চালাবেন। মেসেজ মেসেজ ক্যাম্পেইন চালাতে পারে, একটা বিটুবি কোম্পানি চালাতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে একটা মানে যারা এফ কমার্স করে তারাও চালাতে পারে। আর যারা মোটামুটি আরো স্ট্যান্ডার্ড, যে প্রথমে ট্রাফিক আনে, প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস করে, তারপরে অ্যাওয়ারনেস থেকে যারা মোটামুটি তৈরি আপনার ব্র্যান্ডটা দেখেছে, ওই অডিয়েন্সকে টার্গেট করে একবার একটু কনসিডারেশন করা, যাতে আপনার ওয়েবসাইটে আসা, তারপরে ওয়েবসাইট থেকে আপনি সেল করাতে চান, তখন পরবর্তীতে কনভার্সন স্টেজে যাওয়া। এই জায়গাটু বুঝতে কারো কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে? বেশি বকবক করে ফেলাইছি না? আমার একটু ছোট্ট প্রশ্ন ছিল, হয়তো আপনি বলছেন আমি মিস করছি। অ্যাওয়ারনেস যদি টপ অফ দ্য ফানেল এবং কনসিডারেশন মিডল অফ দ্য ফানেল, তাহলে কনভার্সনটা কোন ফানেল পড়ে ভাই? বুঝিনি বস। কনভার্সন এটা ফানেল, কি ফানেল বলা হয়? বটম অফ দা ফানেল, একদম নিচে তলায়, টপ মিডল বটম। এটা আমরা আরো শিখবো একটা ফানেল কিভাবে ক্রিয়েট করে। জাস্ট ওই ফানেলিং ধারণা থেকে, মানুষের সাইকোলজিক্যাল ওই ধারণা থেকে কাস্টমারদের জন্য, যারা আমাদের যে কাস্টমার কনভার্সনটা হচ্ছে ফুল টার্গেট কাস্টমার, যারা আমাদের জন্য প্রোডাক্ট নেওয়ার জন্য পুরো রেডি, সবকিছু তাদেরকে বুঝাই দিয়ে আসছি, শিখাই দিয়ে আসছি, এখন সারা কিনবে। আচ্ছা শামীম ভাই, আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ, এই দুটোর মধ্যে বেসিক্যালি ওটা আমি আসতেছি বস, মানে আমার বেসিক কথা, মানে আমি ফানেলটা বুঝেছি কিনা, আমার কন্টেন্টটা কেমন হতে হবে ওই সময়, এবং হচ্ছে কখন আমরা কি করব, আমরা হুট করে একবার কনভার্সন ক্যাম্পেইন চালিয়ে দিই, এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে কিনা? ওকে ওকে, হ্যাঁ আমি আসতেছি, ওখানে আসবো। ওকে 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 শামীম ভাই। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন নেই, তাই তো? আলটিমেটলি কিন্তু বস আমাদের কিস করতে হবে, এটাই আলটিমেট গোল, ঠিক কিনা? মানে সেল আনতে হবে। ওকে ফাইন। একজন আমাকে, আমি এরকম ফানেলিং এর যে ফার্স্ট ভিডিওটা দিয়েছি, একজন ওখানে কমেন্ট করেছে, ভাই রেকর্ডিংটা ওকে ফ্যান্টাস্টিক। আচ্ছা এখন যদি আমরা এই কথাগুলো একটু বলি, আচ্ছা ব্র্যান্ড এন্ড রিচ এটা আমরা এখনই পাবো আর কি, আমরা যে আসতেছি, আমরা একটু কন্টিনিউ করি। আমি ট্রাফিকই করলাম গত দিনের মতো, একটু কন্টিনিউ করি। ইয়া ভাইয়ের কথার এখানে এক জায়গায় ইয়া পাওয়া যাবে। আচ্ছা সরি, এখানে তো হচ্ছে আপনার ইয়াই আছে, তাই না? আচ্ছা, একটা হচ্ছে যে একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে রিচ এন্ড ফ্রিকোয়েন্সি। আমরা একটু এটা বোঝার চেষ্টা করি। রিচ এন্ড ফ্রিকোয়েন্সি মানে হলো, এটা হচ্ছে সব ক্যাম্পেইনে হচ্ছে ইয়া হয় না, কি হয় না, সব ক্যাম্পেইনে হচ্ছে যে, যদিও এটা হচ্ছে মানে আমি দুইটারই উদাহরণ দিচ্ছি ভাই। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন অবজেক্টিভ থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হচ্ছে যে অকশন টাইপের মধ্যেও রিচ এন্ড ফ্রিকোয়েন্সি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ইয়া আছে, মানে অকশন আছে অ্যাজ ওয়েল অ্যাজ রিচ এন্ড ফ্রিকোয়েন্সি আছে। আমি দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে আনসার দিয়েছি, একই রকম ব্যাপারটা। রিচটা হলো যে অ্যাওয়ারনেস সেম থিং, কিন্তু হচ্ছে গুগল ফেসবুক জাস্ট অপটিমাইজ করবে কতজন মানুষের কাছে সে রিচ করাইতে পারছে। অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও তার টার্গেট থাকে কতজন মানুষকে না কতবার দেখাইছে সে, একই মানুষ অনেকবার দেখতে পারে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। আর রিচের ক্ষেত্রে ফেসবুকের মাথার মধ্যে কাজ করে যে আমাকে মানে অপটিমাইজটা করে অ্যাডটা এরকম যে ম্যাক্সিমাম মানুষকে আমি দেখাতে চাই। ওখানে দেখবেন ওই সমস্ত ক্যাম্পেইনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কমে যায়, দেখবেন যে 1.12 এরকম আর কি এভারেজ, বা এর থেকেও কমে যেতে পারে না, একের নিচে তো আসলে আসতেছে না, হয়তো হচ্ছে যে মানে 1.01 এরকম আর কি। কিন্তু অ্যাওয়ারনেস করলে 1.3 ইভেন 2 চলে যেতে পারে, মানে একই ফ্রিকোয়েন্সি, মানে একটা অ্যাড কতবার দেখানো হয়েছে।
সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে ওর মাথার মধ্যে টার্গেটটা থাকে, যেহেতু এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতেছি, মানে আপনি কে এবং আপনি কি করেন এই জিনিসটা একটা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়া। সো বারবার তার সামনে ফ্রিকোয়েন্সিটা বাড়ানো, বারবার তার সামনে অ্যাডটা শো করানো। যখন শুধু রিচ করেন তখন ফেসবুক হচ্ছে যে অ্যাডটা ওইভাবে অপটিমাইজ করে যে আমি জাস্ট ম্যাক্সিমাম মানুষের কাছে একটা দেখাবো। একটা মানুষের কাছে আমার 2 বার 3 বার দেখাতে হবে, এটা আমার কাছে ম্যান্ডেটরি না, কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে আপনার ব্র্যান্ডটাকে পৌঁছে নিয়ে যাবে, আর কিচ্ছু না। এই হলো পার্থক্য। আমি মনে হয় বোঝাতে পারিনি। শামীম ভাই আবার একটু বলবেন কি? ভালো হতো। ভাই মানে এখানে যে ম্যাক্সিমাম মানুষের কথা বলা হয়েছে, এখানে কি আমার যে টার্গেট অডিয়েন্স সিলেক্টেড করা এই মানুষগুলোর ভিতরে কেন কি? তা তো বটেই, তা তো বটেই। আপনি তো মানে অন্য কাউকে তো না, মানে ঠিক আছে। ফেসবুকের অডিয়েন্স দিয়ে তো আর আপনি গুগল অ্যাড দেখাতে পারবেন না। তাহলে নিশ্চয়ই আপনি যে অডিয়েন্সটা বানাচ্ছে তাদের মধ্যে। ওকে। আমার একটা অডিয়েন্স সাইজ আমি করেছি, সেখানে 3 লক্ষ মানুষ আছে। আমি যখন অ্যাওয়ারনেস করব তখন ফেসবুক এই 3 লক্ষ মানুষকেই ধরেন দেখালো, কিন্তু অ্যাডটা সে একটা মানুষকে 2-3 বার একটু বেশি করে দেখাবে। মানে অ্যাওয়ারনেস মানে কতবার, ইমপ্রেশনটা বেশি বার, যাতে তার মাথার মধ্যে ঢুকে যায়। আচ্ছা আচ্ছা। রিচ মানে হলো ফেসবুক ক্যাম্পেইনটা অপটিমাইজ করবে, একটা মানুষকে অ্যাড একবার দেখাবে বা 2 বার 3 বারে ওর মাথা ব্যথা না, ও চেষ্টা করবে অন্তত সবার কাছে, ম্যাক্সিমাম মানুষের কাছে রিচ করা। ধরেন 3 লক্ষ মানুষের আচ্ছা। মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে 2 লক্ষ মানুষের কাছে পৌঁছাইছে, কিন্তু এই 2 লক্ষ মানুষ 3 বার করে আপনার অ্যাডটা দেখেছে, মাথার মধ্যে গেঁথে গেছে। আর রিচ মানে হলো সে 3 লক্ষ মানুষের কাছেই পৌঁছে দিছে, কিন্তু একবারের বেশি না। আমি কি বুঝাতে আচ্ছা। পেরেছি? মানে জি ওইভাবে জি জি শামীম ভাই, ক্লিয়ার। মানে বেসিক্যালি অ্যাওয়ারনেস কাজ করে আপনার ইমপ্রেশন বেশি হয় অ্যাওয়ারনেসে, আর রিচের বেলায় ওর টার্গেট হচ্ছে যে শুধু আমি রিচ করে দেবো, এত মানুষের কাছে পারি। আচ্ছা আচ্ছা ইমপ্রেশনটা আচ্ছা। কমায়, রিচটা বাড়ায় দেয়, বেশি বাড়ায় মানুষের দেয়, কাছে হ্যাঁ নিয়ে যায়। নাথিং হ্যাঁ এলস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ভাই। বুঝতে পারছেন? সেম জি জিনিসটা জি জি। এই বাইং টাইপেও আছে, অকশন, রিচ এন্ড ফ্রিকোয়েন্সি। একটা আছে অবজেক্টিভ তো দেখলেন, এই বাইং টাইপ আমি এর আগের ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম একটা। এটা হচ্ছে যে কিছুদিন অ্যাড চলার পরে, এটা হচ্ছে সব অ্যাড অ্যাকাউন্টে এটা হচ্ছে যে ইয়া হয় না, কিছুদিন অ্যাড চলার পরে ওই এটা অপশনটা এনেবল হয়। আসে যে বাইং জি টাইপ জি তুমি জি। কি অকশন করবা নাকি Reach রিচ রিচ এন্ড এন্ড ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি করবা। রিচ এন্ড ফ্রিকোয়েন্সি মানে আমরা যেমন প্রথম আলোতে যখন অ্যাড দিই তখন কিন্তু আমি বলে দিই যে ভাই আমার 5 লাখ ইমপ্রেশন দিতেই হবে, এবং হচ্ছে যে ধরো আমার অ্যাডটা তুমি এই জায়গাটা দেখাবা, তুমি হয়তো এখন আমারটা দেখাচ্ছ, পরে আরেকজনটা দেখাচ্ছ, কোনো সমস্যা নেই, কিন্তু আমার 5 লাখ ইমপ্রেশন দিতেই হবে। মানে 5 লাখ ইমপ্রেশন আমাকে দিতেই হবে, কোনো কথা হবে না। ফেসবুকেও ঠিক ওইভাবেই কাজ করে। যখন রিসেন্ট ফ্রিকোয়েন্সি আসে তখন হচ্ছে ফেসবুক বাউন্ড যে আপনাকে 5 লাখ ফ্রিকোয়েন্সি দেবেই, একদম শিওর শট। কিন্তু অকশনের ক্ষেত্রে ও সেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেয়। রিয়েল টাইম আরো অনেক মানুষ অ্যাড দিচ্ছে আপনার মতো, সেম টার্গেট কাস্টমারকে টার্গেট করে আপনার কম্পিটিটররাও অ্যাড দিচ্ছে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে ও হচ্ছে ট্রাই করে, ও হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেয়, কিন্তু এক্সাক্ট ভ্যালু দেয় না যে ভাই আমি এত মানুষের কাছে পৌঁছাবো। দেখবেন যে ও বলে যে প্রবাবলি রিচ এত মানুষ, কোনো জায়গায় কিন্তু বলে না। কিন্তু যখন আপনি রিচ এন্ড ফ্রিকোয়েন্সি সিলেক্ট করবেন সব অ্যাড অ্যাকাউন্টে আসবে না, কিছুদিন পরে আসে, তখন হচ্ছে ফেসবুক বাউন্ড আপনাকে 5 লাখ ইমপ্রেশন দেয়। এই হলো বাইং এর স্টাইল, মানে কিভাবে আপনি ফেসবুকের কাছ থেকে আপনার অ্যাডটা বাই করতেছেন, ফেসবুককে টাকা দিচ্ছেন। ভাই আমি এত মানুষের ইমপ্রেশন চাই না ছোড়বান না। আর আমি বললাম যে না ভাই, যারা লাইকলি টু পারচেজ বা লাইকলি টু লাইক দেয়, লাইকলি টু কমেন্ট করে, মানে সম্ভাব্যতা আছে, তাদের কাছে নিয়ে যাও। আমার যে ক্যাম্পেইনের অবজেক্টিভ সেটা এনে দাও, কিন্তু হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট এত কাছে যেতে পারে, আমি বাউন্ড না। আমি ফেসবুক ভাই তোমার কাছে বাউন্ড না যে তোমার এতগুলো রিচ এনে দিব, আমি এতগুলো এনে দিতে পারি। দেখবেন প্রবাবলি এত মানুষের কাছে রিচ হতে পারে, এতটা কনভার্সন হতে পারে, এতটা মেসেজ পেতে পারে, এভাবে বলে, ঠিক না? ক্লিয়ার না? কিন্তু দেখবেন বড় বড় ব্র্যান্ড গুলো ওরা হচ্ছে তো তখন ধরেন সেলিং ক্যাম্পেইন ব্র্যান্ড এই দীপিকারে নাচাবে, ও যত মানুষের কাছে পৌঁছাতে পারে ততই ভালো, তখন ওরা ওই খেলাটা খেলে। কথাটা বুঝতে পারছেন? ছোট ছোট যারা আমরা, তারা ওইটা খেলি না, আমরা অকশন দিয়ে খেলি। আর সবাই অকশন ছাড়া আপনি করতেও পারবে না, কারণ ওইটার একটা বাজেট আছে আর কি, আমার সঠিক মনে নাই, মানে একটা বড় বাজেট লাগে আর কি।
মানে অডিয়েন্স সাইজটা যত বড় হয় তত ডিপেন্ড করে। আমি কি বুঝাতে পেরেছি না পারি নাই? জি 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 শামীম ভাই। ঠিক আছে। জি ভাইয়া। শামীম ভাই তাহলে কি মানে অকশনটা বেটার না রিচ এন্ড ফ্রিকোয়েন্সি মানে এটা তো ভাই হচ্ছে আপনি বুঝবেন কোনটা বেটার, আপনি কি চান সেটাই আপনার জন্য বেটার। মানে ছোট এখন ব্যবসায়ীদের জন্য লাস্ট অপশনটাই চাই যে বেটার। সারা বাংলাদেশের 16 কোটি মানুষের অ্যাড দেখাইতে। ঠিক আছে ভাই, ফেসবুক তোমারে এত টাকা দিব, তুমি আমার সবার কাছে একবার করে দেখায় দাও, তার জন্য রিচ এন্ড ফ্রিকোয়েন্সি বেটার। কিন্তু বললো লাক্স বললো না ভাই, এইবার আমি চাই যে মানুষ একটু এঙ্গেজ হোক, একটু কমেন্ট লাইক শেয়ার করুক। ঠিক আছে ভাই, অপশনে চলে যাও। সিম্পল থিং, এটা আপনার যা পছন্দ। বেটার দুটোই ডিপেন্ড করতেছে তফাৎ দৃষ্টিকোণে। আর তুমিও সঠিক আমিও সঠিক, তফাৎ দৃষ্টিকোণ। আপনার কোন দৃষ্টিকোণ থেকে ক্যাম্পেইনটা চালাতে যাচ্ছেন সেই দৃষ্টিকোণ থেকে সেটা সঠিক। আমি কি বুঝাতে পেরেছি সোহাগ ভাই? জি জি শামীম ভাই, আমি একদমই ক্লিয়ার। ঠিক আছে। ওই যে ভাই প্রশ্ন করলো তার নাম জানি না তাই বললাম। জি ভাই ক্লিয়ার ভাই। ওকে, এখন দেখেন উপরে একটা ক্যাম্পেইনের নাম আছে। বলেন তো ক্যাম্পেইন কাকে বলে? কেউ বলতে পারবেন ক্যাম্পেইন কাকে বলে? এই ইয়া আছে আজকে ইয়া কই, ওই যে আমাদের ইয়া প্রবালদা কোথায় আছেন? প্রবালদা কিন্তু নাই, অথচ তার জন্য আমি অফিসে থেকে 5:30টায় বের হয়েছি, ক্লাস মিস দেওয়া যাবে। আচ্ছা ফরগেট ইট, আমি বলে দিই সব বাদ দিন। কোন একটা উদ্দেশ্য, কোন একটা বিজনেস উদ্দেশ্য বা কোন একটা সেলিং উদ্দেশ্য, কোন একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যে প্রচারণা চালাই সেটাই ক্যাম্পেইন। যেমন ধরেন যে ঈদ গেল, ঈদকে সামনে রেখে আমি আমার বেচা বিক্রি বাড়ানোর জন্য আমি যে প্রচারণা চালাই, দ্যাট ইজ দ্য ক্যাম্পেইন। অথবা আমি চাচ্ছি যে আমার নতুন বিজনেস বা আমার এই লকডাউনের পরে হোটেল বিজনেস তো একদম শেষ, ঠিক আছে ভাই একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করে ফেলি, ভাই এই মুহূর্তে হোটেল বুকিং নিলে 20% ডিসকাউন্ট, যা ধরেন একটা এরকম একটা ব্যাপার। এই যে কোনো একটা বিষয়কে মাথায় রেখে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যে প্রচারণা করি, দ্যাট ইজ দ্য ক্যাম্পেইন। পারভেজ আর কোনো সংজ্ঞা আছে নাকি? আমি আমার মতো কইলাম আর কি, বইয়ের সংজ্ঞা না। দেওয়া যায় সেটা হচ্ছে যে আমরা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পণ্যের যে বিশেষ প্রচারণা চালানো হয় সেটাকে ক্যাম্পেইন বলে। ফ্যান্টাস্টিক, মানে পারভেজ একদম বিবি এর বই থেকে উদ্ধৃতি দিয়েছেন, এর থেকে বড় কথা আর হয় না। অবশ্যই এখানে টাইম ইজ এ ফ্যাক্টর, কারণ আমরা সামার উইন্টার একটা নির্দিষ্ট সময় এবং হচ্ছে যে একটা উদ্দেশ্যকে সামনে রেখে সেটাই করতে। হ্যাঁ হ্যাঁ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, যে কোনো জিনিসের জন্য হতে পারে, জাস্ট আমাদের একটা উদ্দেশ্য থাকে। একটা ক্যাম্পেইনের নাম দেওয়ার মধ্যে স্মার্টনেস বোঝা যায়, কিন্তু আমরা আন্দাজেই দিয়ে দিই কি পারভেজ স্টোর দিয়ে ইয়া করে দিলাম। সুন্দর করে লেখেন সামার কালেকশন, এর আগে কিন্তু আমাদের প্ল্যানিং করতে হয়। আমি কত টাকা ব্যয় করব, কত টাকা ব্যয় করব না, কতটা আমি সেল চাই, মানে প্রথমে একটা গোল থাকে যে আমি এতগুলো সেল চাই, এর জন্য আমার এই করতে হবে, আমার একটা ল্যান্ডিং পেজ সাজাতে হবে, আমার অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, মিডল অফ দ্য ফানেলে আমার কি কি কন্টেন্ট হবে, এরকম ব্যাপার স্যাপার থাকে। তারপরে কিন্তু এখানে আসতে হয়। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, এই ক্যাম্পেইনটা আমি ধরেন চালাবো 12ই জুলাই থেকে, আমি দিলাম যে 12ই জুলাই থেকে জুলাই মাসকে 31 তারিখ নাকি, 31 জুলাই পর্যন্ত। ঠিক আছে, একটা সুন্দর নাম, পরবর্তীতে যাতে মনে থাকে এবং এই ক্যাম্পেইনের একটা রিপোর্ট জেনারেট করে আপনার বসকে পাঠাতে হয় অথবা বায়ারকে পাঠাতে হয়, সো যাতে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, এবং ডেট দিয়ে দেন। ফ্যান্টাস্টিক। এবার আমরা এখানে একটু দেখি। আচ্ছা সামনে যাওয়ার আগে আমি একটু ছোট প্রশ্ন করি। হুম টাইপ অকশন আসছে, কি বাধ্যতামূলক আমাকে মানে এখন আপাতত অকশনেই চালাইতে হবে? মানে তাছাড়া কোনো ওয়ে নাই আর কি। আচ্ছা, মানে এইটাই আর কি পৃথিবীর সব থেকে ব্যবহৃত, মানে ফেসবুকের যদি 100টা ক্যাম্পেইন হয় তার মধ্যে মানে 99.99 হয় হচ্ছে অকশন, আর 0.1% হয় হচ্ছে বড় বড় ব্র্যান্ড ছাড়া করে না। আচ্ছা, অকশন দিয়ে খেলে। আচ্ছা, এখন আসেন হচ্ছে যে এই জায়গাটা আমরা আরেকবার দেখবো বস। হ্যাঁ, এই জায়গাটা আমাদের আসবে এবং আমরা চেষ্টা করবো রিয়েল লাইফে দেখা
কারণ এই জিনিসটা এইভাবে দেখানো যাবে না এখানে। আমরা যখন এই যে ফানেলের ক্রিয়েশনের সময় আরেকবার আসবো তখন এই জায়গাটা আমি আসবো আর কি, হ্যাঁ। এই জন্য এই জায়গাটা আমি স্কিপ করে যাচ্ছি, এখন মিস যাবে। ওই জিনিসটা কি ছিল, ওই যে এই যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। ক্যাম্পেইন স্পেন্ড লিমিট, ধরেন এই ক্যাম্পেইনে আপনি কত টাকা খরচ করতেছেন সেটা বলে দেয়া। $100 বেশি খরচ করবেন না, এর বেশি কাটবে, এর বেশি হলে ক্যাম্পেইন বন্ধ হয়ে যাবে। এটা সব সময় দেওয়ার দরকার নাই আর কি, এরকম আর কি। মানে এটাও ডিপেন্ড করে কখন দিব কি না দিব আর কি। মানে এই ক্যাম্পেইনে $100 বেশি আমি খরচ করব না। যখন $100 শেষ হয়ে যাবে, ধরেন আপনি অ্যাড গ্রুপ চালাইছেন 3টা, ধরেন আপনার 3টা অ্যাড গ্রুপে 9টা অ্যাড চলতেছে, ধরেন একটা ভিডিও দিয়েছেন, একটা ইমেজ দিয়েছেন, একটা অমুক দিয়েছেন, তমুক দিয়েছেন, আপনার ইয়া হয়ে গেল, মানে ক্যাম্পেইনের $100 শেষ হয়ে গেল, অথবা এই ক্যাম্পেইনটা বন্ধ হয়ে যাবে, আপনি আর চালাতে হবে এই আর কি। এই জন্য ক্যাম্পেইনের স্পেন্ডিং লিমিট আমরা খুব একটা ব্যবহার করা হয় না, অনেক সময় দিয়ে দিতে পারেন আর কি, যদি এরকম থাকে আর কি, যে ভাই আমি এর বেশি খরচ করতেই পারবো না, এরকম আর কি। অথবা অনেক সময় এটা হয় যে ক্লায়েন্টের কাছ থেকে $100 নিয়েছেন, ভাই $100 বেশি খরচ করলে পরে ওই টাকা আমার ক্লায়েন্ট দিবে না, ঠিক আছে ভাই বসায় থাক। বুঝতে পারছেন? এই জন্য দেখেন অপশনাল দিয়ে রাখছি। ওকে ভাইয়া আচ্ছা। পার ডে বাজেট কি দেওয়া যায়? পার ডে বাজেট আমার এত টাকা বা এত ডলার আমি হ্যাঁ, খরচ যায়, করতে যায়। চাই। মানে আমরা আসি আর কি, আমরা আসি। আমার মনে হয় এই সমস্ত প্রশ্ন ভাই আমি যে জিনিসগুলো স্কিপ করতেছি, যখন যেটা লাগবে তখন সেটা দেব। মানে এই 6তম 7তম ক্লাসে এসেও যদি এখনো না বোঝেন তাহলে তো আপনাদের সাথে প্রেম হবে না ভাই। কোনো জিনিস মিস যাবে না, কিন্তু যখন যেটা লাগবে সেটা। আমার কি সিকোয়েন্স মিস হয়েছে কোনোটা এখন না। পর্যন্ত? সিকোয়েন্স আছে, আমাকে না যেতে না দেন। না ভাই, কোনো মিস হয়নি, মানে জানার সিকোয়েন্স জন্য। আছে, আমাকে যেতে দেন, আমি যখন যেটা লাগবে তখন সেটা আসবো। বুঝতে পারছেন? নবুয়ত প্রাপ্ত হতে হলে আপনাকে 40 বছরই হতে হবে, বাস 25 বছরে আপনাকে বিয়ে করতে হবে। আর নবুয়ত প্রাপ্ত হতে হলে কয় বছর লাগবে? 40 বছর হতে হবে, কারণ তার আগে আপনাকে সাইজ করে নিতে হবে। কিছু জীবন মক্কায় কাটাতে হবে, কিছু জীবন মদিনায় কাটাতে হবে, বিভিন্ন ষড়যন্ত্র ফলো করতে হবে, তারপরে না নবুয়ত প্রাপ্ত হতে হয়। ভাই এবি টেস্টটা তো আমরা তো রানিং করা অবস্থায় দেখবো না, মানে প্র্যাকটিক্যালি যেটাকে বলে কোনটা? এবি টেস্ট। এটা রানিং অবস্থায়, হ্যাঁ রানিং অবস্থায় করতে পারেন, অবশ্যই রান করে দেখতে হবে, আদারওয়াইজ তার আপনি পারবেন না। হ্যাঁ হ্যাঁ সেটাই। মানে প্রিভিয়াস কারোর সাথে করতে পারেন, মানে এগুলো নিয়ে আমরা পরে কথা বলি বস। হ্যাঁ ঠিক আছে, শিওর ভাই, ওকে। মানে আপনি যা বলতেছেন না তার থেকেও 30% বেশি পাবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন দেখেন এখানে একটা অপশন আছে যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন বলে একটা শব্দ আছে, আমরা খুব খেয়াল করে দেখবো আর কি। এই জিনিসগুলো কিন্তু আমি একবারেই পড়িয়ে যাব, এরপরে কিন্তু আমি আর এই জিনিসগুলোতে আসবো না। এর পরবর্তীতে আমি আপনাদের যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবো, আমরা সবগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করে করে যখন দেখবো, তখন আপনাকে বলবো এখন এটা কি হবে বলেন, তখন আপনাদের আনসার দিতে হবে, কিন্তু এই জন্য আমি জি ভাই, ওকে। আলোচনা করে যাচ্ছি। ওকে, এখন এটা আমরা একটু অনও করতে পারি, অফ করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা হলো যে, ধরেন আমরা যদি এই চিত্রটা একটু দেখি, যে এখানে হচ্ছে যে যদি কোনো ক্যাম্পেইনে 2 বা তার বেশি অ্যাড সেট থাকে, অ্যাড সেটের মধ্যে আমরা কি করি? অ্যাড সেটের মধ্যে আমরা কি করি বলেন তো? টার্গেটিং করি, অডিয়েন্সটা দেখিয়ে দিই না। অ্যাড সেটে আমরা না বুঝে বুঝে ক্যাম্পেইন করার সময় কি দেখলাম, ওইখানে কিন্তু আমরা অডিয়েন্সটা বলে দিই, তার ডেমোগ্রাফিক প্রোফাইল কি, ইন্টারেস্ট আছে কি না আছে, যেগুলো যদি আমরা এখনো শিখিনি, শিখবো। কিন্তু অ্যাড সেট লেভেলে আমরা কি টার্গেটিং করি, যে কারা আমার অ্যাডটা দেখবে। বেসিক সেটআপ, তারপরে অ্যাড সেট, অ্যাড সেটে এসে আমরা টার্গেটিংটা করি কারা আমার অ্যাডটা দেখবে। ওটা আমরা শিখবো পরে, একটু ধৈর্য ধরেন। ধরেন আমার 3টা অ্যাড সেট আছে, তো 3টা হচ্ছে যে সেম টাইপের প্রোডাক্ট হতে পারে অথবা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট হতে পারে। সেম টাইপের প্রোডাক্ট হতে পারে অথবা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট হতে পারে। যেমন ধরুন আপনি উইমেন্স কালেকশন নিয়ে যদি কাজ করেন, হয়তো একটা অ্যাড সেটে দিলেন আপনি উইমেন্স এর টপস, একটা দিলেন উইমেন্স এর কি জিন্স বা শাড়ি, আর একটা দিলেন ইয়া। তাহলে দেখেন শাড়ি আর টপস এর কাস্টমার কিন্তু ডিফারেন্ট, ঠিক না? টার্গেটিং করি কিন্তু ওখানে, আমরা ওখানে টার্গেটিং করি না যে আমরা অডিয়েন্সটা দেখিয়ে দিই। কিন্তু টপস এর যে পিপল গুলো, শাড়ির পিপল গুলো কিন্তু একটু ডিফারেন্ট, বাট যে টপস পরে সে শাড়িও পরতে পারে, যেহেতু সে বাঙালি। যেহেতু সে বাঙালি, কিন্তু যে জীবন থেকে 5% বাদ দিতে হবে। টপস এর মানে একটু ব্যাপার স্যাপার একটু আলাদা, এই গুলশান মানানির লোক, বুঝেন না? এখন সবাই পরে। আচ্ছা, আমাদের বনশ্রীতেও কিন্তু পরে, জানেন? আচ্ছা, এই মজা করলাম। আচ্ছা, সো অ্যাড সেট, এই যে 3টা অ্যাড সেট আমি তৈরি করলাম, এবং এই 3টা অ্যাড সেটের মধ্যে ধর আমি দুইটা করে অ্যাড করেছি। আমি কোনোটা ভিডিও অ্যাড করেছি, কোনোটা ক্যারোজাল করেছি, কোনোটা হয়তো ইমেজ দিয়েছি, এরকম অ্যাড করেছি 2টা বা 3টা করে।
ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের সময় যখন আমরা অ্যাডটা রান করি এবং ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের সময় কিন্তু আমরা টোটাল বাজেটটা ক্যাম্পেইন লেভেলে দিয়ে দিই। দেখেন এখানে বাজেট আছে, আমরা বাজেটটা ক্যাম্পেইন লেভেলে দিয়ে দিই। তার মানে হলো এই ক্যাম্পেইনের ধরেন টোটাল বাজেট 100, এখানে আমার 3টা অ্যাড গ্রুপ আছে। আরেকটা কি করতে পারে, যদি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন না করি তাহলে হচ্ছে যে আমার টোটাল বাজেট ধরেন 100ই, আমার 3টা অ্যাডসেট আছে, এই মানে এই অ্যাডসেটের জন্য $33, এই অ্যাডসেটের জন্য $33, এই অ্যাডসেটের জন্য $33, আর $1 কি হবে বাস, জাস্ট মজা করলাম। যাই হোক, ধরেন $99 আমার টোটাল ক্যাম্পেইনের বাজেট। এই ক্যাম্পেইনের মধ্যে আমি 3টা অ্যাড সেট করেছি, আমি একটা দিলাম $33 বাজেট, একটা দিলাম $33 বাজেট, পরেরটা দিলাম $33 বাজেট। যদি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন না করি তাহলে এটা করি, আর যদি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করি তাহলে টোটাল $100 আমরা দিয়ে দিই বাজেটটা ক্যাম্পেইনে। এইবার এই বাজেটটা ও অ্যাড সেটে যে অ্যাড গুলো আছে, অ্যাড গুলো তো শো করতেছে মানুষের কাছে, সেখানে ক্লিক আসতেছে, সেলস হচ্ছে, লাইক হচ্ছে, কমেন্ট হচ্ছে, ডিফারেন্ট থিং হচ্ছে, এবং এর জন্য ফেসবুক টাকা কাটতেছে, তাই নয় কি? তাই তো। এখন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের সময় আমরা এই চিত্রটা দেখলে খুব দারুণ ভাবে বুঝে যাব। খুব খেয়াল করে দেখেন, আমার একটা ক্যাম্পেইন, এই একটা ক্যাম্পেইন, এইটাকে আমরা উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আমার টোটাল বাজেট $30, আর উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেখানে আমি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করিনি, আমি এইখানে $10 দিয়েছি, এইখানে $10 দিয়েছি, এই অ্যাডসেটের জন্য $10 দিয়েছি, এই ক্যাম্পেইনের আন্ডারে 3টা অ্যাডসেট তৈরি করেছি। ফেসবুক কি করবে, যদি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন হয় তাহলে এই 3টা অ্যাডসেটে যে অ্যাড গুলো আছে, যে অ্যাডটা সব থেকে বেস্ট পারফর্ম করবে, যেমন ধরেন যে আপনি শাড়িটা খুব বেশি এঙ্গেজ হচ্ছে, বেশি সেল হচ্ছে, বেশি মেসেজ আসতেছে, ফেসবুক তার টোটাল $30 ম্যাক্সিমামটা ওইটাতে দিয়ে দিবে, যাতে যেহেতু বেস্ট পারফর্ম করতেছে। আর উইদাউট ক্যাম্পেইন বাজেট, ভাই তাকে $10 দেওয়া হয়েছে, দেখেন $10 এ খরচ করে মাত্র পাইছে এই 3টা ধরেন সেল, এ $10 খরচ করে এই অ্যাডসেট 2 পাইছে, একটা দুইটা তিনটা চারটা 5টা সেল, এ পাইছে 2টা সেল, কিন্তু টাকা কিন্তু 10ই খরচ হয়েছে, 10ই তো সবই খরচ হয়েছে। তো এইটা হলো সুবিধা, যদি আপনি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করেন, যদি আপনার অ্যাডসেট অনেকগুলো হয় তাহলে কিন্তু করতে হবে, একটা অ্যাডসেটের জন্য তার ক্যাম্পেইন বাজেট হয় না, হয় না হয় না। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন হয়। তো অ্যাডসেট যখন অনেকগুলো হয়, অনেক প্রোডাক্ট থাকে, এখান থেকে কিন্তু আপনি একটা জিনিসও বুঝে ফেলতে পারেন যে কোন প্রোডাক্টটা আপনার এই মুহূর্তে বেশি খাচ্ছে মানুষ। সো যে অ্যাডটা সব থেকে বেশি পারফর্ম করে সেই অ্যাডটার সব থেকে বেশি টাকা, ও দেখেন এতগুলো সেল এনে দিয়েছে $18, তাহলে 30 থেকে 18 মাইনাস হয়ে গেল, আর থাকলো কত, 5 7 $12। এইটাতে $5 খরচ করে এই অ্যাডসেট 3 থেকে 2টা সেল এনে দিয়েছে, এই একটা $7 খরচ করে 3টা সেল এনে দিয়েছে। আর উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন জাস্ট হচ্ছে ভাই টাকা পুরাটাই কাটবে, যেটা ভালো পারফর্ম করেছে সেটা 5টা এনে দিয়েছে, টাকা $10 কেটেছে, যেটা খারাপ পারফর্ম করেছে সেটা 2টা সেল এনে দিয়েছে, টাকা বেশি কেটেছে, 3টা সেল এনে বেশি কেটেছে। আমি কি বুঝাতে পেরেছি না পারি নাই সোহাগ ভাই? হ্যাঁ ঠিক আছে বুঝছি। বিষয়টা কি এইভাবে একটু ভিন্নভাবে দেখতে পারি, যে আমরা যদি বাজেট অপটিমাইজেশন না করে ক্যাম্পেইন ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে একের অধিক যদি অ্যাডসেট থাকে, সেক্ষেত্রে কোনো অ্যাড যদি অ্যাডসেট ভালো পারফর্ম করুক আর না করুক, ওকে $10 মধ্যেই সীমাবদ্ধ রাখবে। কিন্তু যদি আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করি, মানে বিষয়টা হলো ভাই এখানে $10 মধ্যে সীমাবদ্ধ রাখবে, বিষয়টা আসলে এইভাবে চিন্তা করেন না, আপনাকে আরেকটু উল্টা চিন্তা করতে হবে। মানে সে $10 খরচ করে আপনার বেশি কম সেল এনে দিচ্ছে, বিষয়টা আসতে হবে এইভাবে চিন্তা করতে হবে, যে টাকা পুরাটাই শেষ হয়ে যাচ্ছে কিন্তু এ মাত্র 2টা নিয়ে আসছে, এও $10 শেষ করতেছে, এ 5টা নিয়ে আসছে, এও পুরাটাই $10 শেষ করছে কিন্তু এ নিয়ে আসছে মাত্র 3টা। মানে অ্যাডসেটের টোটালি কম্পেয়ার নিজে করে দিলে সেটা ভালো হবে না, যদি ফেসবুক গ্রুপে দেওয়া হয় তাহলে যে একটা ভালো কাজ পারফর্ম করছে সেটাকে যেটা পারফর্ম করবে সেটাতে বেশি টাকা কাটবে, এবং সেটা তো অ্যাড ম্যানেজার থেকে দেখাও যায় যে কোনটা পারফর্ম, কোনটা রেজাল্ট কেমন হচ্ছে। পরবর্তী এমন হতে পারে যে ভাই আমরা যদি এমন হতে পারে বাকি 3টা অ্যাডসেট দিলাম, 2টা অ্যাডসেটের কাজ একবার খুবই খারাপ অবস্থা কিন্তু একটা খুব ভালো করছে, আমরা 2টা অ্যাডসেটের একটা অফ রাখতে পারি, টোটাল বাজেটটা তো এখানে দিতে পারি মেবি। মানে অফ রাখা তো আসলে বুদ্ধিমানের কাজ না, এটা হয়তো আপনি কোথাও শিখেছেন, ওটাকে অপটিমাইজ করতে হয়।
হ্যাঁ অপটিমাইজ কারণ আপনাকে দিন শেষে তো আসলে সেল করতে হবে, ওই প্রোডাক্টটাও করতে হবে না? তাহলে সামথিং ইজ রং। সেখানে ক্রিয়েটিভ চেঞ্জ করতে হতে পারে, অ্যাড কপি চেঞ্জ করতে হতে পারে। এখানে একটা কোশ্চেন, যেটা হচ্ছে আমার প্রোডাক্ট মানে প্রোডাক্ট কোনটা চলবে বাজারে এটা বোঝার জন্য কিন্তু এই একটা ভালো কাজ করতে হবে। না, প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্ট কোনটা চলবে আসলে বিষয়টা তা না। আচ্ছা আচ্ছা। আপনার অডিয়েন্স টার্গেটিং এর উপর বিষয় ডিপেন্ড করতেছে আর অডিয়েন্স টার্গেটিংটা দেখা যাচ্ছে ভালো হয় না, তখন তো নিবে না, এরকমও হতে পারে। আর হ্যাঁ এরকম হতে পারে, এক্স্যাক্টলি এরকম হতে পারে। বুঝতে পারছেন আর কি? বুঝতে পারছি। মানে আমরা হচ্ছে যে ধরেন যে আমি জানি এখান থেকে আসলে অনেকে অনেক জায়গায় ইয়া করছে, মানে আপনারা হচ্ছে যে নিজেদের যে মেধা আকল, আমি যদি একটু কোরআনের ভাষায় বলি, নিজের আকলটা একটু ব্যবহার করেন, হ্যাঁ, যে কে কি কইলো, আমি কি বলতেছি এটাও না, আমার কথাটা লজিক্যাল কিনা বা এরকমও হতে পারে কিনা, এইভাবে একটু চিন্তা করবেন, তাহলে মুখস্থ কথাগুলো একটু কম আসবে। বুঝতে পারছেন বস? ঠিক আছে। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, তার মানে যেটা বুঝলাম সেটা হলো, যদি আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করি তাহলে আমাদের বেশি সেলের জন্য বেশি টাকা কাটবে, কম সেলের জন্য কম টাকা কাটবে। মানে ও এই ভদ্রলোক কিন্তু আমার টাকায় আছে। মানে উল্টাটা একটু চিন্তা করেন বস, যে যেটা সব থেকে ভালো পারফর্ম করতেছে সেইটাতে সে সব থেকে মানে ম্যাক্সিমাম বাজেটটা সেখানে ব্যয় করে বেস্ট রেজাল্ট এনে দিচ্ছে। জি জি জি। মানে টাকা শেষ হয়ে যাচ্ছে, এই চিন্তা করেন না। মানে জিনিসটা একই, কিন্তু একটু এইভাবে চিন্তা করলে তাহলে আপনার ভালো লাগবে। তাহলে আপনার ভালো লাগবে যে সে আমার এই বাজেটটা দিয়ে আমার বেস্ট রেজাল্ট এনে দিচ্ছে। মানে যে সেটটা বেস্ট পারফর্ম করতেছে, টোটাল $30 বাজেটের ম্যাক্সিমামটা সে সেখানে খরচ করতেছে যাতে আমার ম্যাক্সিমাম সেল এনে দেয়। কিন্তু এখানে যদি আপনি মানে এটা করেন তাহলে, বাট এটা মানে এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আমরা কোনটা করব? এটা একটা প্রশ্ন হতে পারে না? রাইট। জি। এটা আপনার প্রশ্ন হতেই পারে। আপনি যখন খুব অপটিমিস্টিক করবেন, মানে যে ভাই আমার এই প্রোডাক্টগুলোর জন্য এই বাজেটের উপরে আমি যাব না, তাহলে বস আপনার হচ্ছে এই উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করে। আর আপনি যদি চিন্তা করেন না আমার 3টা অ্যাডসেট আছে, আমার যে কোনো প্রোডাক্টই বেশি হতে পারে, কোনো সমস্যা নেই, আমি বেস্ট রেজাল্টটা নিয়ে আসবো, এবং আপনার যদি একের অধিক অ্যাডসেট হয়, মিনিমাম 3টা হওয়া বেটার, তাহলে হচ্ছে যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ইজ বেস্ট। আমি যখন অনেকগুলো অ্যাডসেট করি তখন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনই করি। সেই ক্ষেত্রে আমার যেটা হয়, আমার মাথায় থাকে যে আমার 3টা অ্যাডসেট সমস্যা না, আমার সেল আসতেই হলো, কোনো প্রোডাক্টের বেশি সেল হলো কোনো সমস্যা নেই, কিন্তু যাতে বেস্টটা ফেসবুক আমাকে বেস্টটা দিতে পারে। আর এইটা দিলে যেমন একটা প্রবলেম হচ্ছে, কিন্তু আপনি যদি কস্ট কন্ট্রোল বা ঠিক আছে যে 10-এর বেশি খরচ করবো, তোমার যা হয় 10-এর বেশি আমি উপরে উঠবো, আমার এই প্রোডাক্টে বাজেট 10, এই 10-এর উপরে উঠবো, ঠিক আছে ওইটাই। কিন্তু যদি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করে ভাই আমার সেল তো আসলেই হলো, তাই না, এবং যেটা আমার বেশি পারবো সেটা ভালো আসে, অসুবিধা তো এই আর কি। দুই পার্সপেক্টিভ থেকে দুটোই ভালো। এবং আরেকটা সুবিধা হয় এই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আরেকটা সুবিধা হয় কি, সেটা হচ্ছে ওই যে প্রোডাক্ট গুলোর আপনার রেজাল্ট খারাপ আসে সেগুলো আবার কাস্টমাইজ করার সুযোগটা বেটার পাওয়া যায়। বোঝা যায় যে আমার হ্যাঁ হ্যাঁ যে আমি এই ক্রিয়েটিভটা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে দেখতে পারি আবার রেজাল্ট ভালো আসে কিনা, এই সুযোগটা বেটার পাওয়া যায় আমার মনে হয়, আমার প্র্যাকটিক্যালি মনে হয়েছে এটা। না ঠিক আছে, পারফেক্ট, আমি তো এখানে মানে কোনো ইয়া দিই নাই, এই আর কি। এই হলো ব্যাপার। তো আমরা কি বুঝতে পেরেছি, তাই তো? খুব সুন্দর কথা। এইবার দেখেন তার উপরেই একটা শব্দ আছে, ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। তো কখন আমরা ডেইলি বাজেট করব, কখন আমরা লাইফ টাইম বাজেট করব, এটা একটা পয়েন্ট থাকে। ওই যে বললাম তুমিও সঠিক আমিও সঠিক, তফাৎ দৃষ্টিকোণ। এখন যখন হচ্ছে যে মানে লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আপনি একটা ডিউরেশন ধরে দেন যে ভাই লাস্ট 10 দিনে আমি $500 খরচ করব। ফেসবুক যেটা করে সেটা হলো যে সবসময় দেখা যাচ্ছে আনা যে সময়টা মানে যে টাইমে বা যে দিনে, টাইমটা আসলে মেইনলি যে আমি 10 দিন চালাবো, এর মধ্যে যে সময়টাতে খুব বেশি পারফর্ম করে অ্যাড গুলো, ওই সময় সে বেশি ব্রডকাস্ট করে টাকা বেশি কেটে দেয়, কিন্তু আপনার বেস্ট রেজাল্ট এনে। আর ডেইলি বাজেটের ক্ষেত্রে সে বাউন্ড যে আজকে সে $10 খরচ করবে, অ্যাজ লাইক দ্যাট সিবিও এরিয়া, সে আজকে $10 খরচ করবে। ধরেন যে আপনার এই সময়টা খুব একটা ভালো পারফর্ম করছে না, তারপরেও সে একটা মানুষের কাছে ব্রডকাস্ট করবে,
অবশ্যই ক্যাম্পেইন অবজেক্টিভ ওয়াইজ কিন্তু অ্যাডটা অপটিমাইজ হবে। আপনি ট্রাফিক চান, তাহলে যারা মোটামুটি ওই ধরনের ট্রাফিক মানে এই ওই যে কনসিডারেশন স্টেজে আমরা ট্রাফিক করি, তাই না? তার মানে যে মানুষগুলো এই মুহূর্তে ফেসবুকে কোনো প্রোডাক্টে রিসার্চ করতে চাচ্ছে বা সে প্রোডাক্ট কিনবে, এই বিষয়গুলো জানতে শুনতে চাচ্ছে, তাদের কাছে কিন্তু একটা নিয়ে যায় ভাই, বুঝতে পারছেন? তো ডেলি বাজেটের ক্ষেত্রে আসলে এটা হয় যে সে আলটিমেটলি আমি 300 টাকা দিয়েছি বা $300 দিয়েছি, এই $300 সে খরচ করবে এই দিনের মধ্যেই, এবং এর মধ্যে সে কি, এর মধ্যে সে আপনার রেজাল্ট যতটুকু আনার দরকার এনে দিবে। ওই ক্ষেত্রে শুধুমাত্র একটু পার্থক্য থাকে যে সে টোটাল টাইমটাকে $300 দিয়ে ভাগ দিল, টোটাল ডেটাকে দেখাচ্ছে অ্যাডটা এখন ভালো পারফর্ম করতেছে, মানুষের মোটামুটি খুব ভালো এঙ্গেজ হচ্ছে, ঠিক আছে, ওই মুহূর্তে সে একবারে একদিনে $50 খরচ করে ফেললো। পরের দিন দেখা যাচ্ছে একটু পারফর্ম কম করতেছে, $20 খরচ করলো। এরকম করে সে পুরো মাসে আপনার $300 শেষ করবে বা পুরো 10 দিনে আপনার $300 শেষ করবে। আর ডেলি বাজেটের ক্ষেত্রে আপনার বাজেটটা শেষ হবে হচ্ছে ওই দিনেই। বেটার রেজাল্ট তো আনার সবসময় তো মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আসলে বেটার রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করে, যদি না আসে তারপরেও আস্তে আস্তে শেয়ার গুলো শো করবে এবং কস্ট বেড়ে যাচ্ছে, এই আর কি। আরেকটা জিনিস হলো যে এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে ডেলি বাজেট যদি হচ্ছে যে আপনি খুব মানে ওই যে এভারগ্রিন ক্যাম্পেইন না, মানে এভারগ্রিন ক্যাম্পেইন বলছি, যদি এভারগ্রিন ক্যাম্পেইন হয় যে আপনি আসলে জানেন না সারা বছর ধরে আমার এই ক্যাম্পেইন চলবে, সেই সমস্ত ক্ষেত্রে তারা আপনার লাইফ টাইম বাজেট দিবেন না, ডেলি বাজেটই প্রতিদিন থাকবে। বাট ডেলি বাজেট বাড়ানোরও এখানে একটা নিয়ম আছে, যেমন 20 to 30% এর বেশি বাড়ানো উচিত না। তখন হচ্ছে বাড়ালেও একটা মানে অ্যাকর্ডিং টু ফেসবুক অ্যালগরিদম, একটা ধরেন আপনি আজকে দিচ্ছেন $50, একবার দিচ্ছেন $500, ওই এটার কিন্তু রেজাল্ট টাকা খরচ হবে কিন্তু রেজাল্ট আসবে না, এটাই ফেসবুকের অ্যালগরিদম। কিন্তু ধরেন আজকে আপনি দিলেন $50, এর 20% বাড়ান কালকে, ধরেন আপনি বাড়াতে চাচ্ছেন, তারপরের দিন বাড়ান 30%, এইভাবে আর কি, একবারে যেন 100% বেড়ে না যায় বা 500% যেন বেড়ে না যায়। এটা হচ্ছে রুলস বা রেগুলেশন অ্যাকর্ডিং টু ফেসবুক অ্যালগরিদম, ফেসবুকের কথা বলেছে, আমি বলি না। কথাটা বুঝতে পারছেন? তাহলে ডেইলি বাজেট এন্ড লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্য হলো এটা যে একটা টাইম ডিউরেশনের মধ্যে যখন বেশি পারফর্ম করে তখন বেশি টাকাটা খরচ করে বেস্ট রেজাল্ট এনে দিচ্ছে, আর এইটা হচ্ছে যে যখন আসতেছে তখন আসতেছে, না আসলেও এই দিনের মধ্যে টাকাটা শেষ করতে হবে, অতএব সে অ্যাড বিভিন্ন জায়গায় শো করে বেড়াচ্ছে, রেজাল্টটা শো করে না আসে। কারণ ফেসবুক তো টাকাটা কিসের বেসিস ভাই, ক্লিক আর ইমপ্রেশন, সে ইমপ্রেশনে দিতে গেলে টাকা কাটবে কিন্তু রেজাল্ট আসে না। আমি কি বুঝাতে পেরেছি না পারি নাই? জি ভাই, মোটামুটি বুঝাতে জি পেরেছেন। ভাইয়া, তাহলে কি লাইফ টাইম বাজেট যদি দিই তাহলেই কি বেটার রেজাল্ট আসার সম্ভাবনা বেশি? লাইফ টাইম বাজেট হচ্ছে যখন ধরেন এটা স্পেসিফিক ক্যাম্পেইন, কিন্তু কিছু আছে এভারগ্রিন ক্যাম্পেইন, যখন আপনি ফানেল করবেন তখন আপনার সারা বছর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে, সারা বছর মিডল অফ দ্য ফানেলে ক্যাম্পেইন চালাতে হবে, সারা বছর কনসিডারেশন ইয়া করতে হবে, তখন হচ্ছে কিন্তু আবার হচ্ছে যে এই ডেলি বাজেট বাজেট ইজ বেস্ট। কিন্তু ধরেন না আমি এই মুহূর্তে আমার একটা আপনাদের একটা হট অডিয়েন্স আছে, এই হট অডিয়েন্সদেরকে দিয়ে আগামী 10 দিন আপনার একটা ইয়া আসছে কি, আপনার একটা ধরেন একটা কুপন দিচ্ছেন ভাই 20% ডিসকাউন্ট এখন কিনলে, ঠিক আছে সমস্যা নেই, $300 বাজেট, $300 লাইফ টাইম বাজেট দিয়ে দেবো, বেস্ট রেজাল্ট এনে দিয়ে ট্রাই করুন, এইরকম আর কি। মানে কত কথাবার্তা আপনি খেয়াল করছেন এবং কত চিন্তা ভাবনা, সোহাগ ভাই। জি জি এবং এই জি ভাই। জিনিসগুলো কিন্তু একটা জিনিসও কিন্তু ফেসবুক এটাও ভাইয়া দেয় নাই। ক্যাম্পেইন চালাতে চালাতে জিনিসটা মানে মানে আসবে, আপনি আমার যে যত কোনটা কিভাবে এটা করব। এক্সপেরিয়েন্স করবেন তত হচ্ছে যে কি হবে, তত হচ্ছে আপনি বুঝতে পারবেন কখন কোন খেলাটা Yes, খেলবেন। yes, আমরা yes. আমি জাস্ট এখন যে বলতেছি এই কথাগুলো আমার কথা না বস, এগুলো ফেসবুক থেকে নাজিল হওয়া কথা, এবং ফেসবুক প্রত্যেকটা টপিক দিয়েছে, একটাও ফাউল। এই জন্য আলোচনা করে যে আপনি বুঝতে পারবেন আপনার বিজনেস গোল, আপনার বিজনেসের ধরন সবকিছু মিলিয়ে আপনি বুঝতে পারবেন আপনার কি করা উচিত, ঠিক সেটাই আমি ঢুকিয়ে দেওয়ার ট্রাই করছি। ক্যাম্পেইন করে তো আর দেখাতে পারবো না, পারবো কি রেজাল্ট এনে? না না, তো এই আর কি ব্যাপার, ফ্যান্টাস্টিক। তো আমরা এইবার এখানে একটু ক্লিক করে দেখি ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। আমরা এখানে একটু ক্লিক করি। ফেসবুকের বেসিক্যালি 4টা বিডিং স্ট্র্যাটেজি, একটা হচ্ছে লোয়েস্ট কস্ট, মানে ফেসবুকের এই বিডিং স্ট্র্যাটেজিও কিন্তু 2 প্রকার, যারা গুগলে কোর্স করে বুঝতে পারে, একটা হচ্ছে অটোমেটেড আর একটা হচ্ছে ম্যানুয়াল। লোয়েস্ট কস্টটা হচ্ছে ম্যানুয়াল, সরি অটোমেটেড, যেটা হচ্ছে ওর ব্যাক এন্ডে যে ফেসবুকের এআই বা
কি যেন মেশিন লার্নিং কাজ করে, ও হচ্ছে রিয়েল টাইম অকশন করে আপনার বেস্ট রেজাল্টটা এনে দেওয়ার জন্য। কোনো সময় টাকা একটু বেশি কাটে, কোনো সময় একটু কম কাটে, কিন্তু রিয়েল টাইম অকশন করে সেম অডিয়েন্সকে টার্গেট করে আরো 5টা কম্পিটিটর আপনার অ্যাড দিয়েছে, তাদের সাথে রিয়েল টাইম অকশন করে বেস্ট অডিয়েন্স ইয়াটা এনে দেওয়ার ট্রাই করে। দ্যাট ইজ কস্ট, লোয়েস্ট কস্ট। এটাকে আবার বলে সিপিও বলে আর কি। হ্যাঁ, মানে ওই এদিক সেদিক করা তো, মানে ফেসবুক আর গুগলের যে এটা ইয়ানো সেটা নামগুলো চেঞ্জ করছে, জিনিস কিন্তু একই বস। লোয়েস্ট কস্ট নাম দিয়েছে, এটা লোয়েস্ট কস্ট সিপিও বলে। বুঝতে পারছেন? কস্ট পার অ্যাকুইজিশন, তার মানে হচ্ছে যে এটা একটা অটোমেটেড বিডিং। অ্যাকুইজিশন মানে কি, যে আপনার একটা সেল এনে দিতে, অথবা আপনার একটা লাইক এনে দিতে, অথবা আপনার একটা মেসেজ এনে দিতে, অথবা আপনার একটা মানে ট্রাফিক এনে দিতে। এই ট্রাফিক এনে দিতে রিয়েল টাইম সে কোনো সময় একটু বেশি কাটে, কোনো সময় একটু কম কাটে। এই অ্যাকুইজিশনটা করতে, অ্যাকুইজিশন কি কি হতে পারে, একটা সেল হতে পারে, লিড জেনারেশন হতে পারে, মেসেজ হতে পারে, ভিডিও ভিউ হতে পারে। এই যে বিষয়গুলো, কস্ট পার অ্যাকুইজিশন, লোয়েস্ট কস্ট উইথ লোয়েস্ট কস্ট, কস্ট পার অ্যাকুইজিশন উইথ লোয়েস্ট কস্ট। সে ট্রাই করবে আপনার যে বাজেটটা দিয়েছেন 300 টাকা, এই 300 টাকার মধ্যে আপনার বেস্ট অ্যাকুইজিশন, কস্ট পার অ্যাকুইজিশন এনে দিবে রিয়েল টাইম অকশন করে, উইথ বা ইউজিং মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাদের কাছে অ্যাডটা নিয়ে যাবে। আপনি যদি তখন ট্রাফিক করবেন, ফেসবুক আপনার অ্যাডটা তাদের কাছেই নিয়ে নেবে যাদের সম্ভাব্যতা আছে যে এইখানে ক্লিক করবে এবং আপনার ওয়েবসাইটে আসবে। আপনি ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে। এখন যারা সারা দিন ক্লিক মারে তাদের কাছে কি যাবে? নো। আপনার প্রোডাক্ট, আপনার অডিয়েন্স, এইগুলোর উপর বিচার বিবেচনা করে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে তাদের কাছে নিয়ে যাবে যে এই প্রোডাক্ট বা সার্ভিস তাদেরই দরকার এবং এই মুহূর্তে তারা একটু ওয়ার্ম বা হট, তো তাদের কাছে অ্যাডটা নিয়ে যাও যাতে সে ক্লিক করে। আমি কি বোঝাতে পেরেছি না পারি নাই? জি শামীম ভাই। পারবো না। আচ্ছা, এখন আমরা এই চিত্রটা একটু দেখি আর কি। দেখেন ওই যে বিডিং, ওই যে আমরা গল্প করেছিলাম যে এই, আচ্ছা এখানে তো অনেকে ইয়া নেই, ওই যে আমরা গল্প করেছিলাম যে বিড বা অকশন কি বা বিডিং জিনিসটা কি, যে ওই যে আনোয়ার হোসেনের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, সবাই এসে ইয়া করতেছে যে ভাই 10 লাখ টাকা, 10 লাখ 1, 10 লাখ 2, 10 লাখ 3। একজন এসে বলল ভাই 5 লাখ, সরি 10 লাখ। আরেকজন এসে বলল কি 10 লাখ 1, 10 লাখ 2, 10 লাখ 3। আরেকজন এসে বলল ভাই 15 লাখ। লাস্টে জসিমের প্রবেশ, একবার এসে বলল ভাই আমি 50 লাখ দিব। সে অকশনে জিতলো। সেম ভাবে দেখেন একই অ্যাডভার্টাইজার, এরা 4 জন অ্যাডভার্টাইজার, তারা অ্যাড দিয়েছে ফেসবুকে সেম টার্গেট অডিয়েন্স করে। এ ফেসবুককে দিতে চায় $3, এ $5, এ $7, এ $11। আরো বেশ কিছু বিবেচনা করে কিন্তু ফেসবুকের অকশনটা কাজ করে। কি বলেন তো? প্রথম ক্লাসে বলেছিলাম এই যে অ্যাকশন অ্যাডভার্টাইজার বিট, তার মধ্যে একটা যেটা এখন আমরা পড়তেছি, এর মধ্যে এস্টিমেটেড অ্যাকশন রেট, অ্যাড রিলেভেন্সি, অ্যাড কোয়ালিটি, এগুলো আমরা বলেছিলাম প্রথম ক্লাসে। সেইগুলোর উপর বিবেচনা করে অ্যাজ ওয়েল অ্যাজ এই বিডের উপর বিবেচনা করে আপনার যে ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনি ট্রাফিক চান, আপনি লিড জেনারেশন চান, আপনি মেসেজ চান, আপনি কনভার্সন বা সেল চান, সেইটা আপনার ফেসবুক এনে দেওয়ার ট্রাই করবে। দ্যাট ইজ কল্ড বিডিং। আর এই যে এক একটা অ্যামাউন্ট সে দিতে চাচ্ছে, দ্যাট ইজ কল্ড বিড অ্যামাউন্ট। ওকে, এখন কার অ্যাড কখন দেখাবে, কার অ্যাড দেখাবে, মানে একই মানুষ, এই 4টা মানুষ একই মানুষগুলোকে টার্গেট করছে। তাহলে কার অ্যাড দেখবে, কার অ্যাড কম দেখবে, কার অ্যাড বেশি দেখবে, কখন দেখবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। সেগুলো নিয়ে আমি এখন আর কথা বলছি না, জাস্ট এখন বিড আর বিড অ্যামাউন্টটা নিয়ে কথা বললাম। এই জায়গাটা আমি মনে হয় বলেছিলাম যে এইটা নিয়ে আমরা আরেকবার কথা বলবো, সেই জায়গাটাই হলো এই জায়গাটা। ওকে, ফ্যান্টাস্টিক। এখন এই যে এই উদাহরণটা দিয়েছিলাম, এখন দেখেন ফেসবুকের বিডিং হলো এই টার্গেট কস্ট আমি রেট করে দিয়েছি, কারণ এটা এখন আর নাই, আগে ছিল, আজ থেকে 4-5 মাস আগেও ছিল। আচ্ছা, এখন দেখেন ফেসবুকের 4টা বিডিং স্ট্র্যাটেজি। একটা হচ্ছে কি লোয়েস্ট কস্ট, আরওএস, এই দুইটাই হচ্ছে অটোমেটেড বিডিং। আর হচ্ছে কস্ট ক্যাপ আর বিড ক্যাপ, এই দুইটা হচ্ছে ম্যানুয়াল বিডিং। আচ্ছা, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে
যে এই দুইটার মধ্যে আমার এই বিড অ্যামাউন্ট আমি কত টাকা কাটবে এটা আমার হাতে নাই। আমার বেস্ট রেজাল্টটা এনে দেওয়ার জন্য বেস্ট মানুষের কাছে ফেসবুক পৌঁছে দিবে, কিন্তু এর জন্য কত টাকা, এই রেজাল্ট আনার জন্য ফেসবুক কত টাকা কাটবে এটা ফেসবুক রিয়েল টাইম অকশন করে ফেসবুক নিজের থেকে কাটবে। বাট আপনার যে বাজেটটা দিয়েছেন ডেইলি বাজেট $50 মধ্যে বেস্ট রেজাল্টটা এনে দেওয়ার ট্রাই করুন ইউজিং মেশিন লার্নিং অর এআই। ম্যানুয়াল বিডিং এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই কস্ট ক্যাপ এবং বিড ক্যাপের মাধ্যমে আমরা হচ্ছে কস্টটাকে কন্ট্রোল করতে পারি। হাউ? আমরা একটু দেখি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারব। খুব খেয়াল করে দেখেন কস্ট ক্যাপ বিডিংটা কিভাবে কাজ করে, খুব খেয়াল করে দেখেন। যেমন ধরেন আপনি কস্ট ক্যাপে দিয়েছেন যে ভাই আমি একটা সেলস চাই, কিন্তু এর জন্য সেলস তো না, আসলে না, আমাদের আসলে খেলা হবে যে ক্লিক আর হচ্ছে কি, অথবা হতে পারে কনভার্সন হতে পারে, সেলস হতে পারে, সমস্যা নেই। কিন্তু ফেসবুক বেসিক্যালি টাকা কাটে ইমপ্রেশন বেসিস অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিক বেসিস। এতটা সেল এনে দেবো এর জন্য তোমার কাছ থেকে এত টাকা নেবো, এই জন্য কাটে না। যে ভাই তোমার একটা সেল এনে দিবা আমি তোমাকে $5 দেবো, এর জন্য টাকা কাটে না। কিন্তু কস্ট ক্যাপ, ধরেন আমি অ্যাড দিলাম কনভার্সন, মানে তুমি আমার সেল এনে দাও, এবং আমি কস্ট ক্যাপ বেঁধে দিলাম $10, তার মানে সে টাকা কাটবে ক্লিক বেসিসই, কিন্তু পার কনভার্সন হতে, মানে পার সেল পার অ্যাকুইজিশন হতে $10 উপরে সে যাবে না। খুব খেয়াল করে দেখেন টার্গেট কস্ট ক্যাপ বিডিং এ কি হয়, খুব খেয়াল করে দেখেন যে আমি টোটাল আমার বাজেট হচ্ছে কত, ডেইলি বাজেট $50, আমি কস্ট ক্যাপ দিয়েছি কত, $10। তাহলে ফেসবুক যেটা করবে, ফেসবুক আমার বেস্ট রেজাল্টটা এনে দেওয়ার জন্য কোন সময় $2 কাটতে পারে, কোন সময় $60 কাটতে পারে, কোন সময় $8ও কাটতে পারে, কোন সময় $10 কাটতে পারে। ইভেন একটা রেজাল্ট আনতে আমি $10 দিয়েছি, কোন সময় আমার $10 উপরে চলে যেতে পারে, $12 চলে যেতে পারে। কথাটা বুঝতে পারছেন? এটা হচ্ছে কস্ট ক্যাপ বিডিং এর ক্ষেত্রে, যে আপনি 10 দিয়েছেন কিন্তু ওর বেটার রেজাল্ট আনার সময় কোন সময় 10-এর কম কাটতে পারে। যেমন $2 দিয়ে একটা সেল এনে দিয়েছে ধরেন, $4 দিয়ে একটা সেল এনে দিয়েছে ধরেন, $8 দিয়ে একটা সেল এনে দিয়েছে ধরেন, $10ও একটা সেল এনে দিতে পারে, আবার এর থেকে বেশিও চলে যেতে পারে, কিন্তু $50 উপরে সে যাবে না, তার আগেই একটা বন্ধ হয়ে যাবে। যেমন ধরেন টোটাল আমার বাজেট ছিল $50, আমার কস্ট ক্যাপে আমি দিয়েছি $10। এখন দেখেন ও আমাকে $10 আমি দিয়েছি, তাহলে দেখেন যে ও $2 একটা সেল এনে দিয়েছে, তাহলে 2 আর 2 আর 4 6, 6 আর 8 কত, 14, 14 আর 10 কত বস, 24, 24, 24 আর 12 বা 24 আর 12 কত, 24 আর 24, 48। 48। তার মানে যখন $48, মানে ও হচ্ছে 1 2 3 আর 3 6টা সেল আনবে, এবং যখন $48 হয়ে যাবে তখন আপনার এই অ্যাডটা স্টপ হয়ে যাবে, কারণ এরপরে সে আর পারে নাই, ধরেন আর পারে নাই, হয়তো আর একটা পারতো, হয়তো আরেকটা ম্যাক্সিমাম আরেকটা পারতো, হয়তো যদি $2 পারতো হয়, কারণ $50 উপরে যাবে না। আর হচ্ছে যে 10-এর কিছুটা বেশি হতে পারে, কম হতে পারে, 10ও হতে পারে, কিন্তু $50 উপরে যাবে না। কস্ট ক্যাপ ঠিক এভাবে কাজ করে। এই জন্যই এইটাকে বলা হয়, যদি কস্ট কন্ট্রোল করতে চান তাহলে দিস বিডিং ইজ গুড। এবং এইবার যদি আপনি ভাগ করেন 6-48, এভারেজ আপনার সেল আনতে লেগেছে $8 করে, মানে 10-এর নিচে আছে। ও দিয়েছিল কত? এটা কি শামীম ভাই যে কোনো ক্যাম্পেইনে করা যায়? যে কোনো ক্যাম্পেইনে তো করা যাবে না বস, আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এটা করতে পারবেন, ট্রাফিকে করতে পারবেন, অ্যাপ ইনস্টলেশনে করতে পারবেন, কনভার্সনেও করতে পারবেন, সমস্যা নেই, অ্যাওয়ারনেসে পারবেন এই আর কি। তার মানে হলো খুব খেয়াল করে দেখেন টোটাল কিন্তু 10-এর উপরে যায়নি, এখানে আপনি দিতে চেয়েছিলেন কত, 10, সে কিন্তু কোন সময় 10-এর উপরে চলে গেছে, কিন্তু এভারেজ 10-এর উপরে কিন্তু যায়নি বস। আর যে $48 হয়েছে একটা আস্তে করে থেমে গিয়েছে, দ্যাট ইজ কল্ড কস্ট ক্যাপ বিডিং। আমরা কি বুঝতে পেরেছি না পারি নাই? জি, অনেকেই বোঝে না ভাইয়া, মানে এভারেজটা হচ্ছে $10 উপরে যাবে না, নিচে 10-এর উপরে যাবে না। আচ্ছা, প্রবাল দা কি আছেন? জি বুঝতে পেরেছি শামীম ভাই।
ওকে, ঠিক আছে, ওকে। এটা একটু প্র্যাকটিক্যালি একটু দেখাই দিবেন, মানে কিভাবে অ্যাডে এটা করা? মানে এটা আমরা এমনিও দেখবো, মানে এটা আমরা এমনিও দেখবো, এই যে কস্ট ক্যাপ, কিন্তু এইটা আপনি এর পরের স্টেজে যে পাবেন আর কি। মানে কস্টটা কোথায় বসাবেন, এই যে এখানে যে কস্ট ক্যাপ সিলেক্ট করলেন, আমি ট্রাফিক আনতে চাই, পার ট্রাফিকে হচ্ছে আমি 1 মিনিট, এই যে লিঙ্ক ক্লিকস পার ক্লিকে আমি ধরেন 0.10 সেন্টের উপরে দিতে চাই না, কারণ আমার মেন গোল কি, ট্রাফিক আনতে চাই। তার মানে কি, পার ক্লিকে, মানে এটাই তো আপনার আলটিমেট গোল। তাহলে এবার খুব খেয়াল করে দেখেন, অবশ্য ঠিক আছে, এবার আপনি খুব খেয়াল করে দেখেন এটা, যে ভাই আমার এই কস্ট ক্যাপ আমি সেট করলাম যে আমি 10 সেন্টের উপরে খরচ করব না। তার মানে কি, আমি হচ্ছে আমার টোটাল বাজেট দিয়েছিলাম 300, ও 300 কোনোটা 10 সেন্ট, কোনোটা 15 সেন্ট, কোনোটা 20 সেন্ট, এরকম করে, কিন্তু এভারেজ 10 সেন্টের উপরে যাবে না, কিন্তু আপনার বেস্ট রেজাল্ট এনে দিবে। এই যে দ্যাট ইজ দ্য থিং, এখানে 10 সেন্ট কস্ট কন্ট্রোল করলেন, আর এখানে হচ্ছে লোয়েস্ট কস্ট বিটটা সেট করে দিলেন। কোথায় লোয়েস্ট কস্ট সেট করে দিলেন, এই যে এখানে কস্ট ক্যাপ সিলেক্ট করে দিলেন, আর এখানে এসে টেকাটা বসিয়ে দিলেন যে কত ডলার আপনি করতেছেন, দ্যাট ইজ কল্ড কস্ট ক্যাপ। এখানে অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, তুমি কি চাও, ল্যান্ডিং পেজ ভিউ চাও নাকি লিংক ক্লিক চাও। এই আচ্ছা, এই কথা, এই জায়গাটা আমি একটু আসবো না, এই ল্যান্ডিং পেজ ভিউর সময় আরেকটা বার আমাদের আসবেই, মানে যখন আমরা হচ্ছে যে ওই অ্যাওয়ারনেসের সময় একটা কথা বলবো না, তখন এই জিনিসটা আমাদের একটু আসবে, হ্যাঁ, আরেকবার আর কি, মানে আরো কয়েকবার আসবে এই জিনিসটা, এবং এক একটা ক্যাম্পেইনের সময় এক একটা আসবে এরকম আর কি, আমরা ওইগুলো একটু কথা বলবো না। ঠিক আছে বস? জি ভাই, থ্যাংক ইউ। এই গেল, আরেকটা জিনিস আছে, আচ্ছা গেল, দ্যাটস দ্য থিং। বিট ক্যাপের এটা তো ট্রাফিকের ক্ষেত্রে, তাই এই যে লিংক ক্লিকটা আসছে আর কি, আর কনভারসেশনের ক্ষেত্রে তখন কনভারসেশনের কস্টটা আমরা চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে। যাবে, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসেন আমরা একটু বিট ক্যাপে আসি। বিট ক্যাপের ক্ষেত্রে ধরেন, এই যে আমরা একটা উদাহরণ দিয়েছি, যেমন ধরেন আমরা হচ্ছে যে আমাদের $10 হচ্ছে আমরা বিট ক্যাপ সেট করেছি, আমার ডেইলি বাজেট $50। ও কি করেছে দেখেন, ও কোনো তার $2 এনেছে রেজাল্ট। কি চান আপনি, ওয়েবসাইট ট্রাফিক, মানে পার ক্লিকে ধরেন $2 একবার কাটছে, $4 একবার কাটছে, $8 একবার কাটছে, $10 একবার কাটছে, কিন্তু 10-এর উপরে সে যায় না। মানে মোর কন্ট্রোলের জন্য বিট ক্যাপিং আরো ভালো। কথা কি বোঝাতে পেরেছি না পারি নাই? মানে আচ্ছা আচ্ছা, জি 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 জি, মানে কস্ট ক্যাপে সে উপরে যেতে পারে, কিন্তু বিট ক্যাপে আর উপরে যাবে না, যেতে পারে না, এইটুকু শুধু পার্থক্য। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, এইটা হচ্ছে যে মোর কন্ট্রোল হয় আপনার এই বাজেটে। দেখেন ও 4টা রেজাল্ট আনছে, খুব খেয়াল করে দেখেন, 4টা রেজাল্ট এনে ওর খরচ হয়েছে কত, $2, $4, $8, কত টোটাল $24 খরচ হয়েছে না? $24, জি। কিন্তু ধরেন হয়তো আরো কম্পিটিটর তো আছে, ও আরেকটা রেজাল্ট আনতে যে দেখা যাচ্ছে $11 লেগে যাচ্ছে, কিন্তু সে কিন্তু ওই $11 উপরে যেতে পারে নাই, যে কারণে অ্যাডটা স্টপ করে দিচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ওই সময় দেখা যাচ্ছে কম্পিটিশন বেশি হওয়ার কারণে ও যদি ওই আগের জনের সাথে যদি কম্পিটিশন, মানে আরো তো কম্পিটিটর আছে, তারাও তো অ্যাড দিচ্ছে, তাই না? দেখা যাচ্ছে আপনার ওই রেজাল্টটা আনার জন্য ওর আসলে $11 হলে ভালো হতো, ওই বেটার সাথে কম্পিটিশনটা করতে পারতো, কিন্তু আপনি বিট ক্যাপে মাইরা দিচ্ছেন যে এই বিটের উপরে তুই উঠতে পারবি না। ঠিক আছে ভাই, তাহলে আমি আর পারলাম না, আমি থাইমা গেলাম। এই 4টা রেজাল্ট এনে 424 অ্যাডও বন্ধ। এইটার আবার ফ্লেক্সিবিলিটি, তো এইটা হচ্ছে মোর কন্ট্রোল। এইটা খুব ভালো ব্যবহার হয়, একেবারে খারাপ ব্যবহার হয় না, এটা একটু কম ব্যবহার করে বিট ক্যাপিং। বুঝতে পারছেন? আর ওএসটা ব্যবহার করে আসতেছি, ওই জায়গাটা আসতেছি একটু পরে। বুঝতে পারছেন? লোয়েস্ট কস্ট সব থেকে বেশি ব্যবহার হয়, কারণ ম্যাক্সিমাম মানুষ এটা জানেই না, যদি এখন জানতেছে আস্তে আস্তে। এই হলো ব্যাপার। শামীম ভাই, একটা রিলেভেন্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সাপোজ আমি $50 দিলাম পার ডে আমার অ্যাড বাজেট $50,
আমি দিলাম বিট ক্যাপ বিডিং, এখন আমার $24 এক্সপেন্ড হওয়ার পরে আমার রেজাল্ট আসলো 6টা। এখন আজকে আমার একটা বন্ধ হয়ে গেল, এখন আগামীকাল কি আবার এটা এভাবে চলবে? হ্যাঁ চলতে পারে তো, আচ্ছা চলতে আচ্ছা। পারে তো। অথবা এইটুকু আমি তো জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য দেখাইছি, হ্যাঁ না হয়তো সেটা বুঝতে এর পেরেছি। মধ্যে সে আরো $4 মানে 50 পর্যন্ত তার তো টার্গেট, তো হয়তো টার্গেট, এরকম হ্যাঁ হ্যাঁ 4 বা 8 করে করে আরো রেজাল্ট আসছে, মানে সে মানে যে বিডে মানে আরো কম্পিটিটরের সাথে বিট করতে যাবে, মানে 10-এর উপরে সে যেতে পারতেছে না, হ্যাঁ 10-এর হ্যাঁ। উপরে এই আর কি। সো বাদ বাকিগুলো হয়তো এইটুকুর মধ্যে অপটিমাইজ করে, মানে ধরে যে আরো হতে পারে এখানে। হুম হুম হুম। আবার মানে ব্যাপারটা কোন কিন্তু একটা কম এটুকু হয়ে কোন একটা বেশি ফেসবুকের হতে মাথায় পারতো। রাখতে হবে যে এভারেজ মানে এভারেজ যেমন এখানে 6 হয়েছে, এভারেজ কিন্তু আবার 10-এর উপরে যেতে পারবে না, হুম হুম হুম। এখানেও কিন্তু আবার এভারেজ Yes, 10-এর yes, উপরে yes. যেতে পারবে না বস। যেতে পারবে না, ইয়েস ইয়েস। কারণ ওকে তো এই জন্যই তো কস্ট কন্ট্রোল, এই জন্য তো আমি ওরা বেঁধে দিচ্ছি ভাই, তুই 10-এর উপরে যাবেন, তাহলে যদি 10-এর যদি উপরে যায় তাহলে আমি লোয়েস্ট কনফিডিং ব্যবহার করি, এটা আমার ব্যবহার করার দরকার কি? মানে তুমি যাই করো ভাই, আমি তোমার পার ক্লিকে $10 দেবো, এর উপরে তুমি যেতে পারবে না এভারেজ, এর মধ্যে তোমার রেজাল্ট আচ্ছা। দিতে হবে। এভারেজ এটা টোটাল তো- বাজেটের এভারেজ, জি বস, টোটাল বাজেটের এভারেজ। টোটাল বাজেটের রেফারেন্স। হুম হুম হুম, ইয়েস। এটা ভালো স্ট্র্যাটেজি কিন্তু। ভাই বাজেট তো ডেইলি বাজেটও হতে পারে, লাইফ টাইম বাজেটও হতে পারে, তাই না? হ্যাঁ, যে কোনোটাই দিতে পারেন, যে কোনোটাই দিতে পারেন। যে কোনোটাই দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, লাইফ টাইম বাজেট, ভাইয়া লাইফ টাইম এখানে বাজেট একটু কনফিউশনটা কি, মানে হচ্ছে কস্ট ক্যাপেও হচ্ছে আমি $10 একটা লিমিট দিয়ে দিলাম, হ্যাঁ, আবার হচ্ছে যে আরেকটা যেটা দেখলাম বিট ক্যাপে, সেখানেও তো সেম, মানে সূক্ষ্ম পার্থক্যটা কি? সূক্ষ্ম পার্থক্য ওই যে আপনার এই জায়গায় এসে বন্ধ করে দিল, আর সেল আনতে পারলো না, $24 ক্যাম্পেন অফ, কেন 10-এর উপরে যেতে পারতেছে না? ওর কম্পিটিশন করতে 11 লাগতেছে, কিন্তু 11 যাওয়ার ক্ষমতা নেই, ওরে বিড মাইরা দিচ্ছে, এখন কি করবে? অ্যাড বন্ধ করে দিচ্ছে। অথবা এর পরবর্তী কম্পিটিশন হয়তো যখন সে 10-এর নিচে থাকবে বা 10 পর্যন্ত যেতে পারবে তখন করবে। তাহলে আপনার ক্যাম্পেইনের হলো না, মানে কস্ট কন্ট্রোল হলো, মানে কস্ট আপনি একটা ঠিকই order কন্ট্রোল নিচে করলেন, কিন্তু রেজাল্ট একটু কম হলো। কম হলো, হ্যাঁ হ্যাঁ। ভাই আর এটা এইটাতে এটা কি হলো? সেক্ষেত্রে কস্ট ক্যাপ বিডিং এ বেটার। এখানে মানে কস্ট ক্যাপ বেটার, যেটা এটা বেটার হয়, কস্ট ক্যাপটা বেটার, এবং হচ্ছে যে ধরেন যে ক্যাম্পেইনের শুরুর দিকে কস্ট ক্যাপে ব্যবহার করতে পারেন, বা যে ক্যাম্পেইনের কস্ট খুবই বেশি আসতেছে, ওই ক্যাম্পেইনের দেখা যাচ্ছে যে আরে টাকা খরচ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে, তখন যেটা করতে পারেন যে যেহেতু শুধুমাত্র বিডিংটাই মেন ফ্যাক্টর না, অ্যাড কপি, ক্যাপশন, ক্রিয়েটিভ এগুলোও রেলিভেন্ট, শুধু তাই না অডিয়েন্সটা মোর রেলিভেন্ট। কারণ আমার যেমন ধরেন ভাই, আমি দাউদের মলম আমার লাগবে, ধরেন মানে একটু হাসি দিত, মানে একটু ধরেন আমার দাউদের মলম লাগবে, আপনি এই সময় আমার পারফিউমের অ্যাড দেখাচ্ছেন, আরে ভাই আমি চুলকাইতে আমার জীবন শেষ, তুমি পারফিউম কি করবে? তো তখন তো আমার সামনে এই অ্যাড তো আমি দেখবো না, বা আমি কোনো অ্যাকশন নিব না, নিব না। কিন্তু ধরেন আমার দাউদ আমার চুলকাইতে আমার জীবন শেষ, এমন সময় দাউদের মলমের একটা অ্যাড আসছে, আমি ইনস্ট্যান্ট ক্লিক করবো না? তাহলে অডিয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক তাই নয় কি? অবশ্যই। হাসলেন কেন ভাই? দাউদ তো যে কোনো লোকের হতে পারে। শামীম ভাই এই ক্ষেত্রে তাহলে বেস্ট প্র্যাকটিস তাহলে কোনটা আসলে? কারণ কস্ট মানে এটা হচ্ছে যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রথম অবস্থায় কস্ট ক্যাপ, তারপরে লোয়েস্ট কস্ট ব্যবহার করতে পারেন, তার আরো পরে যে করতে হবে আরওএস, কারণ আরওএস একটা কন্ডিশন আছে, সেটা আমি আসতেছি। আমার কথা তো এখানে প্রশ্নটা হচ্ছে যে আপনি যে কস্ট ক্যাপ বা বিট ক্যাপ এত ডলার বা এত সেন্ট যেটা একটা অ্যামাউন্ট দিবেন, এইটা আপনার কিসের ভিত্তির উপর অ্যানালাইসিস করে বা বুঝে আপনি দিচ্ছেন যে আপনার এই আপনি এই পরিমাণ অ্যামাউন্টটা দিলে আপনি আপনার অন্যান্য যারা অ্যাডভার্টাইজার আপনি বিট করতে পারবেন? ওই জন্যই যে এবি টেস্ট করে আসবো আগেই, সেটা দেখাবে একটু পরে বলে আসলাম। যদি করতে চান, অথবা কিছুদিন এক সপ্তাহ লোয়েস্ট কস্ট দিয়ে অ্যাড চালান, তাহলে আপনি অ্যাপ্রক্সিমেট বুঝতে পারবেন। বহু ওয়ে আছে, ফেসবুকে একটা সার্চ দেন এই ইন্ডাস্ট্রির জন্য মূলত সিপিসি রেট কত, পেয়ে যাবেন। গুগল একটা সার্চ দিলেই পেয়ে যাবেন। ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য ফেসবুকে সিপিসি 10 সেন্টের বেশি না। আমাদের কি কোনো প্র্যাকটিক্যাল কোনো কি বলবেন? বুঝিনি বস। এই বিষয়টার জন্য ভালোভাবে আমরা খুব ভালো হয় যদি আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, এবং সেখান থেকে যদি আপনি আমাদেরকে $20 দেন, আমি সুন্দর করে দেখে দিতে পারবো। আপনার দিব শামীম ভাই, কোনো সমস্যা নাই।
আমরা তাহলে ইয়া ভাইটা করব। অ্যাড রেজাল্ট কি এরকম হ্যাঁ, সবচেয়ে ভালো হয় আমার নেক্সট উইকে আমার ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ কমপ্লিট হবে। ঠিক আছে, কোনো যদি সমস্যা আপনি নেই, ইচ্ছা আমরা করেন হচ্ছে করতে যে পারেন। ইভেন্ট হচ্ছে যে আমরা সোহাগ ভাই দিয়ে দিয়ে ফানেল ক্রিয়েট করব। কোনো এবং সমস্যা নেই ভাই, প্র্যাকটিক্যালি আমার তো দেখব। সব রেডি আছে। আসলে সমস্যা নেই, ইয়ার অভাব নাই আর কি, মানে রিয়েল লাইফ ক্যাম্পেইনেরও অভাব নাই। আর আমাদের এখানে সোহাগ ভাই তো আছে, সোহাগ ভাইটা দিয়ে আমরা করে ফেলবো একদম প্র্যাকটিক্যালি, তাহলে দেখতে পারবো ফানেলিং এর সময়। ইয়েস। ঠিক আছে, খুব সুন্দর হবে। ঠিক আছে বস, তো এই হলো মোটামুটি ব্যাপারিং। এখন আসেন এই যে এখানে এই জিনিসটা একটু দেখা ফেলেন আর কি। হ্যাঁ, যে লোয়েস্ট কস্ট আমরা কোন কোন ক্যাম্পেইন অবজেক্টিভকে ব্যবহার করতে পারি, আরওএস কোন কোন কস্ট ক্যাপ কোন কোন ব্যবহার করতে পারি, এটা নিয়েন না, এটা লাল করে দিই, আর দুনিয়ায় নাই। ঠিক আছে, এবার আমরা একটু আরওএস পড়া ট্রাই করি, কি বলেন? আচ্ছা, বিডিং নিয়ে কোনো ইয়া আছে? বিডিং এর মেন স্ট্র্যাটেজি বস, যদি মনে করেন যে আপনি জানেন না, আপনি 10 সেন্ট দিয়ে শুরু করেন ভাই। কিরে ভাই, রিস্ক খুব কম আসে, দেই ভাই 12 সেন্ট করে দেন। ঠিক আছে ভাই, 13 সেন্ট করে দেন। যদি না হয় একবারে লোয়েস্ট কস্ট 7 দিন চালান, তারপর দেখেন কি পরিমাণ আসে, এবার ওইটার একটা এভারেজ দিয়ে দেন। যদি আপনার বাউন্ড থাকেন যে এর বাইরে আমি যাবো না, বেশি কস্ট হয়ে যাচ্ছে, তো তোমার বাজেটই নাই রে, অথবা আমার একটা সেল আনতে, আমার একটা প্রোডাক্টের দাম ভাই 5 টাকা, আমার একটা সেল আনতে লাগতেছে 10 টাকা, তাহলে ভাই কস্ট ক্যাপ বাইদা দেন, যে ভাই তুই আমার সেল এনে দিবি, $3 উপরে যাবি না, কারণ আমার প্রোডাক্টের দাম $5, তোরে যদি $5 দিয়ে দিয়ে একটা সেল আনতে, তাহলে আমি কি করে খাবো? ঠিক না? ওই সমস্ত কেজে কস্ট ক্যাপ বিট ক্যাপ ব্যবহার করতে হয়। বোঝা গেছে? জি শামীম ভাই, এখান থেকে আর কেউ কোনো কথাই বলতেছে, আমি বুঝলাম না বিষয়টা। ফয়সাল ভাই, হ্যাঁ, আপনার কি বুঝতে অবস্থা পারছি। বলেন তো? ভাই শুনতেছি। আপনি বলতেছেন আর মাথায় ক্যালকুলেশন করতেছি, তো ফার্স্ট টাইম তো একটু সময় নিচ্ছে আর কি। আফজাল সাহেব, কি অবস্থা? হ্যাঁ ভাই, শুনতেছি ভাই। আচ্ছা, শামীম ভাই, এটা বুঝতে একটু টাইম লাগবেই। বুঝতে আসলে বুঝতে মানে এক্সপেরিয়েন্স করতে, মানে এক্সপেরিয়েন্স হতে একটু টাইম লাগবে, বুঝার এখানে মনে হয় আর বাদ নাই। না, বোঝা না আসলে, ওই যে প্র্যাকটিক্যালি না করলে এগুলো বোঝাটা একটু ডিফিকাল্ট। মানে প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা কখন কোনটা করব এটা তো আগে আমাদের জানা দরকার। হ্যাঁ, পরে না অবশ্যই। আমরা করে সেই জিনিসটা এক্সপেরিয়েন্স করব। আমি যদি নাই জানি তাহলে মানি কি করে, বিষয়টা তাই না? তো আমরা এখন Yes. জানার চেষ্টা করতেছি, এর পরে হচ্ছে মানবো অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি, কখন কোনটা ব্যবহার করা হয়, ঠিক না? Yes. যেমন বিয়ার গিল, ও জানে যে কতটুকু পরিমাণ ওর প্রস্রাব খাইলে ও বাঁচবে, আদারওয়াইজ ডিহাইড্রেশন হয়ে মারা যাবে। বিয়ার গিলে আমরা দেখি না, মানুষ পানি নাই, নিজের পেশাব নিজেই খাইতেছে, পোকামাকড় ধরে খাইতেছে, কিন্তু ও জানে, এবং ও এটাও জানে যে কোন পোকাটা খাইলে আমি বাঁচবো, কোন পোকাটা খাইলে আমি মারা যাবো। যদি আগে না জানেন তাহলে আপনি এক্সপেরিয়েন্স করবেন কি ভাই বস? আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, আমার এক্সাম্পল গুলো খুব বেশি স্ল্যাং হয়ে যায় না, নিতে পারেন না কে কে বলেন তো? আর নাই আর কি, ঠিক আছে, ফরগেট ইট। আচ্ছা, এখন আমরা একটু দেখি। প্লিজ টেল। জি, বাজেট বলতে যেটা বুঝি যে পার ডে কত টাকা খরচ করতে দিব আমরা, ওইটাই বাজেট, এটা হলো বাজেট। আর বিডিংটা হলো পার ক্লিকে কত টাকা কাটবে, সেটা হলো বিডিং। এক্স্যাক্টলি। আর বিটটা হলো মানে প্রতিটা কনভার্সন আনতে কত টাকা খরচ হচ্ছে, এটা হলো বিট, তাই তো? ওটা হচ্ছে বিড। প্রতিটা কনভার্সনে কত খরচ, ওটা বিড না। প্রতিটা কনভার্সনে কত টাকা খরচ হচ্ছে সেটা হচ্ছে আমার কস্ট পার অ্যাকুইজিশন বা কনভার্সন, কস্ট পার কনভার্সন। এটা মানে একটা, ধরেন যে ক্লিক করলে কত টাকা কাটবে, বিড অ্যামাউন্ট। আর ওই যে ক্লিক আনার আগে ওই সেম মানুষকে টার্গেট করে আরো কম্পিটিটর অ্যাড দিচ্ছে,
তাহলে আপনার একটা যে সবার উপরে নিয়ে গেল বেশ কিছু ক্রাইটেরিয়ার উপর বিবেচনা করে, এই টোটাল প্রসেসটাকে বলে হচ্ছে বিডিং। ওই যে জসিমা এসে বললো একবারে 50 লাখ, বিডিং প্রক্রিয়া। কার অ্যাডটা আগে দেখাবে বা কার একটা ক্লিক পাবে বা কার একটা ধরেন ক্লিক পাবে, এইটা ডিপেন্ড করতেছে টোটাল বিডিং প্রসিডিউরে। কারণ এখানে আরো 5 জন কম্পিটিটর, আরো 5 জন অ্যাডভার্টাইজার অ্যাড দিচ্ছে, দেখেন আরো 5 জন, আরো 5টা অ্যাডভার্টাইজার অ্যাড দিচ্ছে না, আরো 5 জন অ্যাডভার্টাইজার অ্যাড দিচ্ছে। তো কার অ্যাডটা দেখবে, মানুষের কাছে শো করবে, অডিয়েন্সের কাছে শো করবে এবং ক্লিক করবে সেখানে, ওই ক্লিকের জন্য এই যে কার মানে এই 4 জনই কিন্তু দেখাচ্ছে, এই $3 $5 $7, এই প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে কি বিড অ্যামাউন্ট। এটা হচ্ছে বিড অ্যামাউন্ট, মানে পার ক্লিকে এই টাকাটা কাটতে পারে, এটা কম বেশি কাটে, আমরা দেখেছি তো কিভাবে কাটে। এইবার ধরেন যে ক্লিক করে প্রোডাক্টটা সেল হয়ে গেল, কিন্তু এরকম 10 জন ক্লিক করেছে, তাহলে $3 $30 খরচ হয়েছে, সেল হয়েছে 3টা, তাহলে পার সেলে আপনার পার সেল আনতে খরচ হয়েছে কিন্তু $10, কিন্তু পার ক্লিক আনতে খরচ হয়েছে $3। বুঝতে পারেননি? বোঝেন না এখন? জিতে কোনো গতি নাই, আমি শিওর আপনি বোঝেন। আমরা একটা অ্যাড দেখি, দেখে কি করি বলেন তো? দেখি ক্লিক করি, আমরা একটা অ্যাড দেখে ক্লিক করি, খুব ভালো কথা। এখন স্কিপ করে দেই, ধরেন ক্লিক করি, ক্লিক করে আমরা ওয়েবসাইটে চলে আসলাম অথবা মেসেঞ্জারে গেলাম, তাই না? ভালো কথা। এখন আপনাকে টার্গেট করে শুধু ওই কোম্পানিকে অ্যাড দিয়েছিল যেটাতে আপনি ক্লিক করছেন, আরো 5টা কোম্পানি করছে না অ্যাড? জি, কম্পিটিশন আছে, কিন্তু আপনি যেটা ক্লিক করছেন সেটা দেখছেন, বাকি আর 3টা 4টা দেখেননি। তাহলে সবাই তো দেখাতে চাইছে, যে এই যে সবাই দেখাতে চেয়েছে, এখন কার্ডটা আগে দেখাবে কার্ডটা দেখাবে না, এইটা ডিপেন্ড করে কিসের উপরে? এই যে এই কয়টা ক্রাইটেরিয়ার উপরে, এইগুলোর উপরে। এই টোটাল প্রসেসটার নাম হচ্ছে কার্ডটা দেখাবে আগে ক্যালকুলেশন করে, টোটাল প্রসেসটার নাম হচ্ছে কি বিডিং বা অকশন প্রসেস আর বিডিং প্রসেস। এইবার ওই যে আপনি ক্লিক করলেন, এই ক্লিকের জন্য ফেসবুক একটা টাকা কেটে নিচ্ছে, সেটাই হচ্ছে সেই বিড অ্যামাউন্ট বা সিপিসি বা বিড অ্যামাউন্ট। এইবার ধরেন আপনার মতো এরকম 10টা লোক এই ওয়েবসাইটে আসছে, তার মধ্য থেকে 10টা লোক আসছে, তার মধ্যে থেকে 3 জন প্রোডাক্ট কিনেছে, তাহলে 10টা লোক আনতে খরচ হয়েছে কত? পার ক্লিকে 3 টাকা করে নিছে না, তাহলে 3 × 10 = $30 খরচ হয়েছে। $30, ওই 30 জনের মধ্যে 3টা সেল হয়েছে, তাহলে সেল আনতে কত খরচ হয়েছে বলেন তো? একটা সেল আনতে কত খরচ হয়েছে? $10, $10 খরচ হয়েছে। এই তো কাহিনী শেষ, এটাই তো ঘটনা। তো ওইটাকে আমরা বলি কস্ট পার অ্যাকুইজিশন বা কস্ট পার কনভার্সন, আর এটাকে আমরা বলি বিড অ্যামাউন্ট বা সিপিসি। আর এই যে কার অ্যাড আগে দেখাবে কার অ্যাড পরে দেখাবে, টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে বিডিং প্রসেস, বিডিং অর অকশন প্রসেস। দ্যাট ইজ দ্যাট। কথা বোঝা গেছে? জি বস, বুঝতে পারছেন। জি ভাই, বুঝতে পারছি ভাই। এটা ছোট কোশ্চেন ছিল, যদি আমরা ওই লাইফ টাইম বাজেট দিই আর কি, সাপোজ আমি 10 দিনের জন্য $500 বাজেট দিলাম, তো এরকম কি কোনো সময় পসিবল যে ফেসবুক প্রথম দিনে বা সেকেন্ড দিনেই 2 দিনেই সে $300 খরচ করে ফেললো, তারপরে বাকি 3 দিন সে করে না, 20 to 30% বেশি হয়। আচ্ছা, মানে এরকম কোনো পসিবিলিটি নাই যে একদিনে সে অনেক অনেক বেশি খরচ করে ফেললো বা আরেকদিন কম খরচ করলো? আচ্ছা, একটা মিনিট বস, হ্যাঁ দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ, আপনার প্রশ্নটা আরেকবার করেন। প্রশ্নটা করেছিলাম, যদি আমি বাজেট দেই 10 দিনে $500 বাজেট দেই, সেক্ষেত্রে কি এরকম পসিবিলিটি আছে যে প্রথম 2 দিন বা 3 দিনই সে $300 খরচ করে ফেললো, বাকি দিনগুলোতে সে আস্তে আস্তে খরচ করলো, এরকম কোনো পসিবিলিটি আছে কিনা? বাকি দিনগুলোতে আসলে আস্তে আস্তে না, ও যখন বেস্ট পারফর্ম করতে পারবে তখনই বেস্ট পারফর্ম করে দিবে, কিন্তু এর মানে এই নয় যে একদিনই $500 শেষ করে দিবে পার ডে। মানে ধরেন যে ও কি করে দেখেন, খুব খেয়াল করে দেখেন, 500 আপনি 500 না $300 ধরেন, তাহলে 30 দিনে দিলেন, $300 30 দিনে মানে ভাগ করলে পার ডে কত হয়? $10 করে হয়। $10 করে হয়।
জি। ও $10 ম্যাক্সিমাম 30% বেশি যেতে পারে, তাছাড়া যায় না। আচ্ছা আচ্ছা, তার মানে $13 বা $15 এরকম যেতে পারে। $15 চলে যেতে পারে, বা তার থেকেও একটু বেশি চলে যেতে পারে, কিন্তু আচ্ছা, এর মানে আচ্ছা। এই নয় যে 15 মানে ইয়া চলে যাবে, $40 একদিনই সে চলে যাবে। $30 বা $40 খরচ করবে এরকম তো এরকম না। হয় না রে ভাই, কম্পিটিশন কত। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখেন, আচ্ছা এটা আর লেখালেখি না করি, আমরা একটু বোঝার চেষ্টা করি। ROS বিডিংটা খুব কম ব্যবহার করা হয় ফেসবুকের ক্ষেত্রে, বাট যারা ড্রপ শিপিং টিপিং করে, ই কমার্স টমার্স করে, তারা মোটামুটি এই মুহূর্তে ব্যবহার করতেছে, কিন্তু এর একটা কন্ডিশন আছে, আগে একটু বুঝে নিই তারপরে কন্ডিশনটা বলি। সেটা হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে আমি কত টাকা খরচ করেছি তার এগেনস্টে আমি কত টাকা রিটার্ন পেয়েছি। যেমন ধরেন আমি $10 খরচ করলাম, তার এগেনস্টে আমি $500 বা $50 আমাকে রিটার্ন দিল কে? ফেসবুক। খুব খেয়াল করে দেখেন ফেসবুক রিটার্ন কিভাবে দেয়। ফেসবুক আবার টাকা দেন, নিজের অ্যাকাউন্টে টাকা পাঠায়। তার মানে হচ্ছে যে $5 অ্যাড চালাইলে $10 সেলস, $10 ভ্যালুর সেলস এনে দেয়। $5 খরচ করলে $10 ভ্যালুর সেলস এনে দেয়, মানে রেভিনিউ আসে। আমার মনে হয় 5×5=25 হবে, 5 গুণ না? আমি ধরলাম আর কি, ধরেন $5 খরচ করে সে হচ্ছে $10 এনে দেয়, ধরেন আমি ধরলাম আর কি, ওই জায়গাটা আমরা পরে আসতেছি। এখানে দেখেন খুব দারুণ একটা এক্সাম্পল আছে। একটা ভদ্রলোক ফেসবুক অ্যাডের বাজেট তার, সে হচ্ছে যে $1000 খরচ করেছে, মানে ফেসবুককে দিচ্ছে, মানে অ্যাডের খরচ বা ক্যাম্পেইনের খরচ ফেসবুককে দিচ্ছে $1000। ফেসবুক তার রিটার্ন এনে দিচ্ছে $5000। $5000 কিভাবে রিটার্ন এনে দিচ্ছে? নিশ্চয় প্রোডাক্ট সেল হয়ে, ঠিক কিনা? এখন এই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে আসলে? ফেসবুক হচ্ছে, এটাও তো অটোমেটেড বিডিং, তো ফেসবুকের ব্যাকএন্ডে নিশ্চয়ই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং আছে। আমার এই 2 ক্লাসের মানুষ এক জায়গা, তো ওই একই কথা, তো একটু বলতে যে এখানে আমার জন্য একটু ইয়া হচ্ছে, বুঝছেন সোহাগ ভাই, মানে একই কথা বলতে একটু ইয়া হচ্ছে আমার আর কি। না, আপনি বলেন, কারণ আমি হ্যাঁ বেসিক্যালি গুগলটা এখনো কিছু করতে পারি না, ওটা বুঝিও না এতটা। বিষয়টা হলো যে আমরা মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমরা একটু বোঝার ট্রাই করি, তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ধরেন যে কোনো মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি ভাই? বলেন তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি, একজন বলেন, বলেন। অ্যাকচুয়ালি কোড। না না, ইয়া বলো, পারভেজ বলেন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? ইন্টেলিজেন্স হচ্ছে বা মেশিন লার্নিং, যে এই ফেসবুক বলি বা গুগল বলি, এই আচ্ছা আচ্ছা, দাঁড়ান ইয়া দাঁড়ান, মানে কেউ একজন একবার বলেছিল, আমি বললাম ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? সে বলছে ভাই কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি ট্রান্সলেশন বুদ্ধিমত্তা, বলেন তো? আচ্ছা যাই হোক, বাদ দেন আর কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো যে, মানে আমরা যেমন হচ্ছে যে আমাদের কেউ যদি গুলি করে, আমি মাথা নিচু করতে পারি, মাথা ডানে কাত করতে পারি, বামে কাত করতে পারি, বসে পড়তে পারি, লাফ দিতে পারি, এই বুদ্ধিমত্তাটা অটোমেটিক আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিয়েছে। সেম বুদ্ধিটা যদি কোনো মেশিনের মধ্যে আমরা দিই, তাহলে সে হয়ে যায় রোবট সোফিয়া। সেম বুদ্ধিমত্তাটা যদি কোনো আমরা একটা সিস্টেমের মধ্যে দিই, সে হয়ে যায় ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস, অথবা আরো অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন হচ্ছে যে ওই যে অ্যামাজন, আলিবাবা টাবা, এরা হচ্ছে এদের ব্যাকএন্ডে মেশিন লার্নিং দিয়ে ওরা বলে দিতে পারে যে আগামী 6 মাসে ওদের কোন প্রোডাক্টটা কত ডলার বিক্রি হবে সেটাও বলে দেয়। মানে এখন এটা কিভাবে বলে দেয়? ওরা পাস্ট হিস্ট্রি দেখে, যে গত 1 বছরে বা 2 বছরে সিম্পল এই প্রোডাক্টটা কি পরিমাণ সেল হয়েছে, সেলের ফ্রিকোয়েন্সি কেমন ছিল, অর্ডারের ভ্যালু কেমন ছিল, কোন অঞ্চল থেকে কিনেছে, তারা কি গর্ভবতী নারী নাকি হচ্ছে যে
মানে অ্যাজ ইউজুয়াল পরিমণের মতো, নাকি হচ্ছে যে তারা বৃদ্ধ, নাকি তারা ছেলে, নাকি তারা মেয়ে, অনেক ম্যাট্রিক্স অ্যানালাইসিস করে তারা বলে দেয় আগামী 3 মাসে এই প্রোডাক্ট হবে, বুম। একটা মজার উদাহরণ দিলে বুঝতে পারবেন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এই যে বিগ ডেটা, কত নাইস জিনিস অ্যানালাইসিস গুলো, মানে এই ধরনের অ্যানালাইসিস হয় আর কি স্টোর গুলোতে অথবা ই কমার্স ইন্ডাস্ট্রিতে। যেমন ধরেন আপনি স্বপ্নে বা আগোরায় গিয়ে কোনো একটা প্রোডাক্ট কিনেছেন, প্রোডাক্টটা ছিল যে গর্ভবতী অবস্থায় মায়েরা যে প্রোডাক্ট গুলো ব্যবহার করে বা খায় দেয় এই সমস্ত, ওই লোকটা কিন্তু স্বপ্নের আরো 6 মাস, মানে যখন সে গর্ভবতী হয় নাই তারও আগের কাস্টমার, সে আগে কি নিত, কি ধরনের প্রোডাক্ট কিনতো, এই প্যাটার্ন অ্যানালাইসিস করে। এরপরে দেখলো যে কি রেগুলার বাজার টাজার করে, হঠাৎ করে এই সময় এসে পরপর আগামী 1-2 মাসে গর্ভবতী অবস্থায়, মানে গর্ভধারণের সময়ে মেয়েরা যে বিষয়গুলো খাবার দাবার বা ইয়াটিয়া এই জিনিসগুলো কেনাকাটা করে। এরপরে হচ্ছে যে একটা সার্টেন টাইম পরে তারা এই কেনাকাটা করে। এরপরে তারে দেখা যাচ্ছে 10 মাস বা 6 মাস, বা যখন 6 মাস যায় তখন আর একটু যত্ন নেয়ার ব্যাপার, বা যখন 10 মানে একদম 9 মাস হয়ে যায়, ভূমিষ্ঠ হয়ে যায়, এই সময় তাকে হচ্ছে বিভিন্ন সময় তাদের সামনে ঠিক ওই ধরনের প্রোডাক্টের অ্যাড দেখায় অ্যানালাইসিস, তাকে SMS মার্কেটিং করে, তার কাছে ইমেল মার্কেটিং করে, অ্যাজ ওয়েল অ্যাজ 10 মাস পরে যখন তার বেবি হয়ে গেছে তখন তার সামনে আবার বেবি প্রোডাক্ট দেখাচ্ছে। দেখেন অ্যানালাইসিসটা দেখেন। যাই হোক, আমরা যে পয়েন্টে ছিলাম আর কি, তো এই যে ব্যাপারটা মানে প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করে, তো যখন আমরা ROS বিডিংটা করি তার মানে ফেসবুকের একটা মাথা ব্যথা আছে যে ও যেহেতু মানে ROS বিডিং একটা পার্সেন্টেজ থাকে, আমি 500% রিটার্ন চাই, নাকি 1000% রিটার্ন চাই, নাকি 300% রিটার্ন চাই, নাকি মানে 700% রিটার্ন চাই, এরকম একটা অ্যামাউন্ট আমাদের বলে দিতে হয়, সেটা আমি বলবো আসতেছি। তো ধরেন ফেসবুককে আমি $1000, যে এটা দেখে উদাহরণ দিই তাহলে বেটার হবে, $1000 আমি স্পেন্ড করেছি, আমি বলে দিয়েছি তুমি আমাকে রিটার্ন এনে দিবা $5000, তাহলে ফেসবুক ওই তার প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করে অ্যাকর্ডিং টু ইওর প্রোডাক্ট, ফেসবুক ঠিক তাদের কাছেই আপনার অ্যাডটা নিয়ে যায় যাদের সম্ভাবনা আছে এই প্রোডাক্টটা কেনার, তখন অটোমেটিক্যালি আপনার সেলসটা বাড়ে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সেলসের অ্যামাউন্ট মানে ভ্যালুটা, পারচেজ ভ্যালুটাও বাড়ে। কিরকম, যেমন কেউ স্বপ্নে যে 500 টাকা জিনিস কেনে, কেউ স্বপ্নে যায় আবার 1500 টাকা জিনিসও কেনে, যে 1500 টাকা জিনিস করলো অর্ডার কিন্তু একটা, কিন্তু এই অর্ডারের ভ্যালু 1500 টাকা, ওই অর্ডারের ভ্যালু ছিল মাত্র 500 টাকা। সো ফেসবুক এটাও অপটিমাইজ করে যে ফেসবুকের কাছে এই ডেটা আছে যে যারা মোটামুটি একটু বাস্কেট ভ্যালু বেশি করে, যারা মোটামুটি প্রোডাক্ট কিনলে, এই ডেটাটা কিন্তু ফেসবুকে আছে, ঠিক তাদের সামনে অ্যাডটা নিয়ে যায় যাতে তারা প্রোডাক্টটা কেনে এবং তাদের রিটার্নটা, এই যে $5000 চাইছে $1000 বিনিময়ে, যাতে $1000 সে অ্যাড স্পেন্ড করবে তার রিটার্ন এনে দিবে, মানে $5000 সেলস এনে দিতে পারে। তো এটা আসলে বেসিক্যালি কাজ করে এইভাবে যে যেমন $1000 এটা ভাগ দিলে যে 5/1 হয়, মানে 5:1, এটার সাথে আবার 100 গুণ দিতে হয় আর কি, মানে 500%, এরকম ভাবে কাজ করে আর কি বেসিক্যালি। তার মানে দাঁড়ায় মানে 5:1, মানে সে আপনি $1 খরচ করতেছেন, ফেসবুক অ্যাড রেভিনিউ এনে দিবে আপনাকে $5, আর ফেসবুক অ্যাড স্পেন্ড হচ্ছে $1, এইরকম আর কি। মানে ROS বিডিংটা আসলে বেসিক্যালি এভাবে কাজ করে এই। আর ROS বিডিং এর একটা ইয়া আছে, সেটা হলো ফেসবুকের ক্ষেত্রে, গুগলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, যে অবশ্যই লাস্ট 30 ডেজে 100টা পারচেজ হতে হবে আপনার ওয়েবসাইট থেকে, তাহলে ফেসবুক এই যে 100টা পারচেজ হলো, এই 100টা পারচেজের যে ডেটা, মানে 100 জন মানুষ যে অর্ডার করলো, বা একই মানুষ করতে পারে, যদিও ওখানেও বলেছে অ্যাটলিস্ট 10টা ডিস্টিংক্ট ভ্যালু হতে হয়, মানে ডিফারেন্ট ভ্যালু হতে হবে আর কি, আমি বলতেছি আসতেছি ওই জায়গাটা।
যে 100টা সেল হলো, এই 100টা মানুষের ডেটা এবার ফেসবুক অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস করে ওই ধরনের মানুষ, ফেসবুকের কাছে ডেটা আছে প্রিভিয়াস, এইবার ওই ফেসবুকের ওই 100 জন মানুষের সিমিলার কারা আছে তাদেরকে ফেসবুক খুঁজে বের করে অ্যাডটা তাদের কাছে শো করে, যাতে ও $1 বিনিময়ে $5 আপনার এনে দিতে পারে। এটাই হলো এর মূল মন্ত্র। ডিস্টিং ভ্যালু মানে হলো যে 100টা অর্ডারের মধ্যে যেন 100টাই 100 টাকার অর্ডার না হয়, কোনোটা 100 টাকা, কোনোটার 1500 টাকা, কোনোটা 3000 টাকা, কোনো এরকম 10টা ভ্যালু থাকতে হবে, তাহলে ফেসবুকের এই ডেটা অ্যানালাইসিস করতে সুবিধা হয়। তাহলে ফেসবুকের এই ডেটা অ্যানালাইসিস করতে সুবিধা হয়। এই কন্ডিশন না হওয়া পর্যন্ত আপনি আরওএস বিডিং ফেসবুকে ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে ফেসবুকের কন্ডিশন। আমি কি বুঝাতে পেরেছি না পারি নাই ভাই? এটা কি ভাই প্রত্যেক মাসেই কাউন্ট হয় জি ভাই। নাকি জাস্ট এক মাসেই কাউন্ট হয়? না, এটা হচ্ছে যে মানে লাস্ট 30 ডেজে হলে পারে, তারপর থেকে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এটা তবে জিনিসটা অনেক মজা এই ছিল। ডেটা যত বেশি এরকম হবে, যদি হয় ভাই যে আমি 60 ডেতে আমি 100 সেল হলো, সেক্ষেত্রে পারবো না? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানে আপনার 100টা ট্রানজাকশন হলেই হলো। এই দিন যত বড় হবে, মানে এই পার্সেজের ডেটা যত বড় হবে, তত ফেসবুকের অ্যানালাইসিস করতে সুবিধা হবে। কারণ এটা কি ভাই আপনি কাস্টমারকে খুঁজে পেতে সহজ হবে। ওই মানে খুঁজে পেতে শুধুমাত্র কেন ওই- সুবিধা হবে? কারণ হলো ধরেন যে 100 জন মানুষের, ধরেন আপনি 10 জন মানুষের উপর একটা অ্যানালাইসিস করেছেন, সেই ডেটাটা যতটা অ্যাকুরেট হবে যে ভাই তোমার করোনা টিকা নেয়ার পরে জ্বর আসছে না আসে নাই, আপনি যদি 10 জনের উপরে ইয়া করেন, মানে অ্যানালাইসিসটা করেন, রিসার্চটা করেন, তাহলে আপনার যে রেজাল্ট হবে 100 জনের করলে আপনি আরো অ্যাকুরেট রেজাল্ট পাবেন না? তা তো অবশ্যই। এই জন্য হচ্ছে এই ডেটা মিনিমাম ভ্যালু, এটা যত বেশি হবে তত ভালো। তবে প্রত্যেকটা পার্সেজের মিনিমাম 10টা ভ্যালু ডিস্টিং হতে হবে। মানে যেমন সবাই ধরেন 100টা অর্ডার হয়েছে, 100টা অর্ডারেরই প্রত্যেকটা অর্ডারের মানে ভ্যালু ছিল হচ্ছে 500 টাকা করে, তাহলে না মানে 10টা হলে তাহলে কাজ হবে না, ঠিক তা না। ফেসবুকের ডাটাটা অ্যানালাইসিস করতে সুবিধা হবে, মানে ওদের কারণ এই হিসাব ফেসবুক তো অনুযায়ী এখানে হচ্ছে ওরা ফেসবুক তো এরকম ভ্যালু ভাই, অপটিমাইজেশনটাও করে। তো এখানে ধরেন কি একজন করেছে 500, একজন করেছে 1500, একজন করেছে 5000, ভেরিয়েশন তখন কাস্টমার ফেসবুক ওই খুঁজতেছে আর কি। 5000টার বেশি গুরুত্ব দেবে যে এর মতো লোক কারা কারা আছে। আচ্ছা আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ, এক ভাই কি যেন বলতেছিলেন, এবার বলেন। ভাই বলতে চেয়েছিলাম যে মানে এটা তো যেই পিক্সেলটা ইউজ করব ওয়েবসাইটের, ওই পিক্সেলের আন্ডারে আমার 100 সেল আসতে হবে আমার 30 ডেজ এর মধ্যে, তাই তো? 100%। খুব ভালো কথা বলেছেন, এই কথাটা আমি এখনই বলতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ধরেন এই যে আমরা 100টা পারচেজ করব, তাহলে এই জিনিসটা ফেসবুককে যদি আমার বোঝাতে হয়, তাহলে আমার ওয়েবসাইট হলো Pixel ওয়ার্ডপ্রেসে অথবা লারাভেলে অথবা কাস্টমার, এটা ডিফারেন্ট সিস্টেম। ফেসবুক আর একটা সিস্টেম, তার মানে ফেসবুকের অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে যে পারচেজ করতেছে, তাহলে এটা ওয়েবসাইট নাই বুঝতেছে, ফেসবুককে কেমনে বুঝবে? তাহলে ফেসবুককে বোঝাতে হলেই আমাদেরকে এই পিক্সেল ট্র্যাকিং করতে হবে, যেটা হয়তো আমরা নেক্সট ক্লাসে থেকে করব। আর বুঝতে পেরেছেন? যেটা যেটা বুঝলাম এটাই সবথেকে মজার এবং ইন্টারেস্টিং জিনিস, মানে যদি প্রপার বস, ওয়েতে করা যায়। এখানে আসলে সব জিনিসই ইন্টারেস্টিং, কিন্তু এই প্রত্যেকটা ধাপ পার করে এসে এখানে আসতে হবে, এই আর কি। এখানে আসতে হবে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। কারণ ডাটা কালেকশন না করে পিক্সেলে যদি আমি ডাটা আনতে না পারি, তাহলে তো আমি এটা করতে পারবো না। তাহলে তো হলো না। হ্যাঁ হ্যাঁ। জি বস। তাহলে ভাই আর কারো কোনো প্রশ্ন? আরওএসটা তাহলে ভাইয়া অনেক পপুলার, তাহলে মানে আরওএসটা পপুলার না, আরওএসটা পপুলার না, কারণ আরওএস সম্পর্কে অনেকে জানেই না, কিভাবে ইউজ করতে হয় সেটাই জানে না। আরওএসটা পপুলার করতে হবে আপনাদের দ্বারা। ভাই এর থেকে আরওএস ভালো তো খেলা আরওএস পর্যন্ত আসতে গেলে তো অনেকগুলো ধাপ আমাকে প্রপার মেইনটেইন করে একটু আসতে তো হবে। মেইনটেইন, মানে এই জন্যই তো হচ্ছে প্রপার মার্কেটিং। এই জন্য তো সোহাগ ভাইকে নিয়ে আসছে, বিজনেসম্যানকে নিয়ে আসছে। এই শামীম সোহাগ ভাই, ভাই আরো 10 জন শামীম বিজনেসম্যানকে ভাই, গল্প করবে। শামীম ভাই মানে আমি আরওএস এর ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম। মানে হ্যাঁ, আমি হ্যাঁ, বলুন। রিসেন্টলি এটা একটা ট্রাই করেছিলাম, বাট আমার অ্যাডটা রানিংই হয় নাই। কিন্তু আপনি ওই যে যেরকম বললেন না 100 সেল লাগবে, পিক্সেল অনেক পুরনো পিক্সেল, ভালো সেল আসছে, তো আরওএস দিয়ে আমি ট্রাই করেছি, বাট অ্যাড রানিং মানে রান হয়েছে, বাট আমি আমরা কোনো আপনার অ্যাড দেখবো, কোনো সমস্যা নাই, আমি তো অনেক অ্যাড রান করেছি জীবনে। আচ্ছা আচ্ছা, মনে হয় কোনো মিস্টেক আছে, আমি ধরতে পারি হতে নাই। পারে, হতে পারে। হ্যাঁ, কিন্তু মানে সে লার্নিং এ আছে, বাট কোনো রিচও করছে না, কোনো কিছু করছে আচ্ছা, না, কোনো লার্নিং এ আছে কতদিন হলো? আমি আসলে অফ করে দিয়েছি। আমি অফ করে 3-4 দিন দিলে তো রানিং। হবে না বস। একটা জিনিস লার্নিং এ যাওয়া মানেই
হ্যাঁ, ওই যে হ্যাঁ। ওই অ্যানালাইসিস গুলো ফেসবুক তলে তলে করতেছে আর কি, তলে তলে ডুবে ডুবে পানি খাচ্ছে। একটা আচ্ছা, সার্টেন আচ্ছা। টাইম পরে কিন্তু আপনার ব্রডকাস্ট শুরু করতে ওকে তো এই সময় দিতে টাইমটা হবে, কেমন অথবা সময় আপনার লাগতে এই পারে বা ডেটা কম কোনো আছে কিছুর উপর দেখে। ডিপেন্ড করে? হ্যাঁ, এই টাইমটা কি কোনো কিছুর উপর ডিপেন্ড করে বা কত সময় লাগতে পারে? এইটা হচ্ছে যে মানে ফেসবুকের লার্নিং টাইম এরকম নেই, ও 3 দিন 48 ঘন্টাও নিতে পারে, 72 ঘন্টাও নিতে পারে। জি ভাই, আমি 3-4 দিন রানিং রেখেছি, তারপরে অফ করেছিলাম আর কি, একটু যখন ধৈর্য দেখলাম যে ধরতেন, ফেসবুকের তো এমনিতে একটু ব্যাধি আছে। না না, আমি মনে করেছিলাম যে হয়তো কোনো না না মিস্টেক না হয়েছে না, রেখে বা দিন। হয়েছে, এই কারণটা একটু মানে সময় পেলে দেখবো আমাকে একটু হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিন। অবশ্যই আমরা দেখবো, সমস্যা নেই, আচ্ছা, ঠিক আমরা আছে। দেখবো। কে বলতেছেন ভাই? শরীফুল আলম বলছিলাম। শরীফুল আলম ভাই, ঠিক আছে। আচ্ছা, প্রবালদা কি এখনো আসতে পারেননি? শামীম ভাই, এখানে হচ্ছে আপনার ওয়েব ভিজিটর, হচ্ছে ওয়েবসাইট থেকে অর্ডার ভ্যালু বা অর্ডারের পরিমাণ। হ্যাঁ এখন হ্যাঁ, ওয়েব ভিজিটর আমার যদি 1000 প্লাস থাকে সব মিলিয়ে, এখন এই ক্ষেত্রে কি কোনো ইয়ে আছে যে এক না মাসে না না, এত ভিজিটর না, বাস ভিজিটর না, পারচেজ। পারচেজ, আমি কমপ্লিট আসলে পারচেজ হতে হবে। বুঝতে পারছি, আমি সেটা বলি না, আমি বললাম যে ভিজিটরের ক্ষেত্রে বলতেছি। পারচেজের বদলে কি সেল লেখাটা কি সামঞ্জস্য? কোনটা? শুড বি 100 প্লাস পারচেজ, পারচেজের বদলে সেল লেখাটা কি মানে সামঞ্জস্য হয় না বেশি? কোনো সমস্যা নেই। আচ্ছা শামীম ভাই, আরেকটা ব্যাপার, মানে ওই যে রিচ এন্ড ফ্রিকোয়েন্সি যে অপশনটা, মানে ওইটা হ্যাঁ। আমার অ্যাড অ্যাকাউন্টে ওটা ভিজিবল আছে, বাট ওখানে অনেক অপশন মানে দেখতেছি, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এগুলো কিছু কিছু বুঝতেছি না। বুঝতে পারছেন? ঠিক আছে, তো আমরা দেখবো, সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ, এটা ওইটা যদি একটু কোনো সমস্যা, আমরা যখন অ্যাড আমরা দেখবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আজকে আর আগাতে চাচ্ছি না, না, এই এখানে জিনিসটা নিয়ে স্টাডি করতে একটু সময় লাগবে ভাই, আজকে না আগানোটাই বেটার। না, আমরা তো আর আজকে আর আগাবো না ভাই, মানে আর জি, কথা জি। আর কত রে ভাই বলেন। না, এই জিনিসটা খুব মজার জিনিস ছিল, মানে তিনটা অপশনটাই খুব মজার ছিল, এটা নিয়ে স্টাডি করতে পারছি রাতে। এগুলো স্টাডি করতে হবে, আপনারা যত স্টাডি করবেন তত বেটার। শামীম ভাই, ওখানে আমার একটা কোশ্চেন ছিল, ওটা ক্লিয়ার হলো না। সেটা হচ্ছে যে আপনি যেটা বলেন যে মানে পারচেজ যদি 100 হয়, সেই ক্ষেত্রে এটা দিয়ে আমি যখন লুকে লাইক অথবা আমি ফেসবুকে যখন ক্যাম্পেইন করব, তখন সেই ক্ষেত্রে আমাকে সিমিলার টাইপের হচ্ছে বায়ার খুঁজে দিবে ফেসবুক আরো, তাই তো? মানে পারচেজের বিষয়টা। আচ্ছা ধরেন আপনার প্রশ্ন করেন, আমি বুঝতে পারছি আপনার আচ্ছা, প্রশ্ন, আচ্ছা, তারপর আপনি এখন একটু বিষয় করেন। হচ্ছে, এখন সেই ক্ষেত্রে বললাম যে ভিজিটরের ক্ষেত্রে আমি যদি চাই যে আমার সাইডে যারা ভিজিট করেছে এরকম সিমিলার আরো ভিজিটর আমি চাচ্ছি, হ্যাঁ, তো সেম অডিয়েন্সে, সেই ক্ষেত্রে আপনার মিনিমাম কত মানে পরিমাণ অডিয়েন্স ভিজিট করলে পরে সেটাকে দিয়ে লুকে লাইক করলে ভালো রেজাল্ট পাওয়া যায়? আচ্ছা বস, আমি একটা কথা বলি, খুব খেয়াল করে শুনেন। মানে ভালো রেজাল্ট পাওয়া যাবে এরকম তো কোনো স্ট্যান্ডার্ড কোনো কথা নাই। ফেসবুক তো বলে 1000 হলেই মিনিমাম পারবা, স্ট্যান্ডার্ড আর কি, যেটা মিনিমাম। ফেসবুক হলে বলে যে তাহলে ফেসবুকের কথা নিতে হবে, ফেসবুক থেকে নাজিল হওয়া মানে 1000 হলেই হবে। আচ্ছা আচ্ছা, খুব খেয়াল এটা করে কি শোনেন, খুব টোটাল খেয়াল টাইম? করে শোনেন, এখানে আপনার প্রশ্নটা ভালো ছিল। জি। আমি এখানে বলি, এখানে মনে হয় একটু কনফিউশনে জড়িয়ে গেছে। আমি বলেছি যে ফেসবুক তাদের কাছে অ্যাডটা নিয়ে যাবে যারা মোর লাইকলি, মানে যাদের মোর সম্ভাবনা আছে পারচেজ করার, আর জি, এটা আমি ক্লিয়ার। এই রকম লোক যারা, সেটা তো আমরা বানাবো আসলে অডিয়েন্স থেকে। অডিয়েন্স থেকে, হ্যাঁ। জি জি তো জি, সেটা ওই clear। অডিয়েন্স গুলোর মধ্য থেকে ফেসবুকের কাছে আমরা এই ডেটাটা দিয়ে দিব, এবং আমরা যে কাস্টম অডিয়েন্স তৈরি করব, ওই কাস্টম অডিয়েন্সের মধ্য থেকে যারা মোর লাইকলি টু পারচেজ এবং যারা মোর লাইকলি টু বাস্কেট ভ্যালু বেশি, তাদের কাছে একটা শো করাবে। আচ্ছা, বুঝতে পারছেন? মানে আরওএস মানে যে তাদের কাছে নিয়ে যাবে এরকম বিষয়টা না, ওটা তো আমরা অডিয়েন্স থেকে আগেই করে আসব। ওই অডিয়েন্সের মধ্য থেকে যাদের সম্ভাবনা সব থেকে বেশি, এই ডেটা ফেসবুক জানে, তাদের কাছে একটা নিয়ে যাবে যাতে আপনার সেল হয়, এবং ফেসবুক সবসময় $1 এগেনস্টে $5 দিতে পারে। না আমি সেটা বুঝতে পারছি না, আমার প্রশ্ন ছিল যে ওয়েব ভিজিটরের ক্ষেত্রে সিমিলার যে মানে অনেকটা। আমরা যাবো না বস, আমরা হচ্ছে যে যখন আমরা তো অডিয়েন্স কিভাবে তৈরি করে, কিভাবে ক্রিয়েট, আমরা ওই সময় কথা বলবো না, ঠিক আছে, সমস্যা নেই তো। ইয়াসিন রাজ ভাই মনে হয় বলছিল। ইয়াসিন রহমান। হ্যাঁ, ইয়াসিন ভাই যে মানে খেলতেছে তো, উনি আসলে একটা চালাচ্ছে তো ভাই, আমার যেখানে একটা সমস্যা সেখানে প্রশ্ন ছিল ভাই। আচ্ছা বলেন। বলছি ভাই, এখানে দেখালেন যে মানে বিডিংটা যে কস্ট ক্যাপ আর বিডিং ক্যাপ, Bid cap, এগুলো হ্যাঁ। তো আমার,
হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমার যখন আমি বিডিংটা অপটিমাইজ করব তখন কাটবে এই স্ট্র্যাটেজিতে। তো আমি যদি ওইটা অপটিমাইজ না করি সেক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি ফলো করে এই যে লোয়েস্ট কস্ট চলে বাই ডিফল্ট, তো লোয়েস্ট কস্টই চালান, লোয়েস্ট কস্ট উইথ সিপিএ ওরা ডিফল্ট থাকে আর কি। আচ্ছা আমার তো মনে হয় বাংলাদেশে যারা মার্কেটিং করে, আমার বেশ কয়েকজনের সাথে কথাবার্তা হয় মাঝে মাঝে, অন্তত এই মেয়েদের পোশাক টোশাক নিয়ে যারা করে, এরা কমন স্ট্র্যাটেজি হলো লোয়েস্ট কস্ট। মানে ভাই আমি কাউকে বাকিগুলো এখনো তো দেখি নাই। জানতে হবে, আপনাকে তো অন্তত জানতে হবে, তারপরে না হ্যাঁ মানবে। হ্যাঁ হ্যাঁ, এবং এই ধারণাটা আজকে খুব ভালোভাবে ক্লিয়ার হলো। থ্যাংক ইউ শামীম ভাই এর জন্য। আচ্ছা, এখন তাহলে আমাদের আমরা কালকে একটা ক্লাস নিয়ে ফেলি, কি বলেন বস? কোনো সমস্যা নাই, নিতে পারেন, কি ভাই নিতে না না পারেন? না, কালকে আমরা ক্লাসে আবার এক সপ্তাহ তো গ্যাপ যাচ্ছি। ভাইয়া কালকে হলে ভাই চাপ হয়ে যায়, ফ্রাইডেতে নেন ভাই। জি ভাইয়া শিডিউল হলেই ভালো হয়, আমরা আমি একটু প্রবলেম। ইউজার আছে, আর আমি যে ইউজার যদি ধরেন আপনার 5% থাকে, তাহলে হচ্ছে ধরেন যে আপনার টোটাল ভিজিটরের 5% এর ডেটা আপনি পাচ্ছেন না, এই আর কি, নাথিং এলস। না, এখানে মনে হয় এরকম একটা অপশন এখানে শামীম ভাই একটা বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। না বলেন, শেষ করেন প্লিজ। বলছিলাম যে আমাদের কাস্টমার অডিয়েন্সে মেবি একটা আমি শুনলাম আর কি একজনের কাছ থেকে, যেরকম